বসে যাক, রবিবার আসার প্রতীক্ষায় কবে বাজবে। তখন শীতকাল, আমাকে যখন ওই নভেম্বর মাস, মানে ধান কাটার আগেকার মুহূর্ত। আর আমরা তো চাষি সম্প্রদায়ের লোক, ওই ধান কাটার খড়ের গাদা দেওয়া হবে, খুব মনে রান্না গান গাইছি আর খড়ের গাদা দিচ্ছি। 5টার সময় চলে গেছি নিমাইদের বাড়ি, কখন আসবে। খানিকক্ষণ বসে আছির পর দেখলাম এক ভদ্রলোক, দেখতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে। আমি নিমাইটাই তো বলেছিল দেখতে মোটাই ভালো নয়, তোর মনে ধরবে না, দেখে সাধু বলে মনে হবে না, এইরকম লোককে। তাহলে ইনি নয়। গেল নিমাইতে উঠে এলো বমকল থেকে, তার বমকল আছে। ভরতদা কখন এলেন? কোলাঘাট হাই স্কুলের বড়বাবু, হেড ক্লার্ক। বললে একটু আগে এসেছি। তখন আমি বললাম তাহলে ঠিক, এ হচ্ছে সাধু নয়। মানে নিমাইদার চিলে কাটার ঘরে একটা ছোট্ট ঘর, দেয়ালে একটা ক্যালেন্ডার টাঙানো আছে গৌরাঙ্গ দেবের, আর নিচে একটা হচ্ছে চাটা বেছানো আছে, এই অ্যারেঞ্জমেন্ট। আর একটা আসন আছে এইরকম দেয়ালে। আমি ভাবলাম তাহলে ওইখানে ওই সাধুটা বসে, যে আসে। এবার খানিকক্ষণ পরে নিমাইতে গেলো, এসে বললো আজকে কেন দেরি হচ্ছে বুঝতে পারছি না, হয়তো সমরদার ওখানে গেছে। সমরদা বলতে প্রিয়দর্শিনী বলে কাপড়ের দোকান আছে, ও গুরুদেবের আরেকজন শিষ্য, তার বড় দোকান আছে, তার কাছে গুরুদেব ওর ছেলেগুলোকে শিখাতে যেতেন। তারপরে খানিকক্ষণ পরে বলে গুরুদেব আসছে, পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমি বলি ভালোই হলো, এসে বসেছেন। বসে বলছেন, বাবা আপনাকে যে বলেছিলাম যে রামকৃষ্ণ মিশনে কাজ করে বেলুড়ের, আজকে এসেছেন দেখা করতে। তখন আমি তো বসে আছি, আমি এরকম সাইডে বসে আছি, আর উনি এরকম নিমাইদা তার পাশে, আর এর পাশে 4-5 জন আছে। তা আমি বললাম দেখুন, আমি শুনলাম নিমাইদার থেকে আপনি খুব উচ্চদরের সাধু, আপনি নাকি ঈশ্বর দর্শন করেছেন। তাহলে আমাকে এমন একটা কিছু দেখিয়ে দিন আমি যাতে আপনাকে বিশ্বাস করি যে সত্যি আপনি ঈশ্বর দর্শন করেছেন। হয় এই ঘরের মধ্যে, না ওখান থেকে আমার 8 কিলোমিটার দূরে বাড়ি, এই বাড়ি যাওয়ার পথে, আর না হয় রাত্রেবেলায়, এইগুলোর মধ্যে আপনি কোনোরকম আমাকে দেখিয়ে দিন, তাহলে আমি বিশ্বাস করব যে সত্যি আপনি ঈশ্বর দর্শন করেছেন। আমাকে বললেন তুমি তোমার অবিশ্বাস নিয়েই থাকো, তোমাকে বিশ্বাস করতে হবে না, এতেই তোমার বিশ্বাস হয়ে যাবে। ব্যাস, মন একবারে পুরো ভেঙে গেল। মানে আমি যতটা আশা নিয়ে গেছিলাম, পুরো একবারে চুপসে গেলাম। আমি জানবো ঈশ্বর দর্শন করতে পারবো, দেখাবে আমাকে কিছুই হলো না। যাকে এখন তো ছাড়া যায় না। তখন মনে হলো দেখি, আরও তো 5-7 জন যাচ্ছে সঙ্গে, দেখা যাক কি করে না করে। এ বাপি ওদিকে খেতে দিন। তারপরে এবার ভোট নিতে গেছি এতে হাওড়ার আমটায় রায় গুণাকার ভরতচন্দ্র ইনস্টিটিউশন, প্রিসাইডিং অফিসার হিসাবে ভোট নিতে গেছি। নভেম্বর মাসের 11 তারিখে গুরুদেবের সাথে দেখা হয়েছে, আর ডিসেম্বরের ভোট নিতে গেছি শীতকালে। ভোট না শেষ হয়ে গেল, শেষ নেওয়ার পর নিয়ম হচ্ছে 5 মিনিট আগে রুমের বাইরে বলে দিতে হয় ডেকে, যদি কেউ বাদি থাকেন এখনই ঢুকে যান, এরপর বন্ধ হয়ে গেলে আর ভোট দেওয়া যাবে না। এইটে বলে দিয়ে দেখলাম কেউ নেই, 5টা বেজে গেল। আমি বাথরুমে গেছি, এক ভদ্র মহিলা সে ঢুকলেন, বলে ভোট দেবো। সে কি 5টা বেজে গেছে, আর তো ভোট দেওয়া যাবে না। না না, ভোট তো আমাকে একটু অ্যালাউ করতে হবে, খুব সমস্যা, আইন মাফিক দেওয়া যায় না, কি করা যাবে। আমার থার্ড পোলিং অফিসার বললেন স্যার একটা ভোট তো দিয়ে দিন না। আমি জানি একটাকে দিলে আবার যদি 5 মিনিট পরে আরেকজন আসে তাহলে কি করবো আমি। তখন খুব চিন্তা পড়লাম, বললাম দেখুন ভোট নেওয়ার নিয়ম নেই, তবে আপনারা যে কজন পোলিং এজেন্ট আছেন আপনারা যদি মত দেন, সকলে একমত, তাহলে আমি রিস্ক নিয়ে ওনাকে ভোট দিতে পারি, কিন্তু যদি একমত না হন আমি দিতে পারবো না, আইন মাফিক দেওয়া যাবে না। এইবার মিলে কখন পোলিং এজেন্টদের তখন টিএমসি এত ওঠেনি, কংগ্রেস আর সিপিএম সিপিআই এসইউসিআই এইসব আছে। একজন বলে ভোট দিক, আর একজন বলে ভোট দিতে হয়নি। তখন একজন বললো স্যার আপনাকে আমরা বিপদে বাঁচিয়েছি, এখন আমাদের দিকটা দেখুন। আমার যে থার্ড পোলিং অফিসার, ও হাতে টিপসই বা সই কিচ্ছু নেয়নি, এই দিয়েছে ভোটার ব্যালট পেপার দিয়ে দিয়েছে, জানো তো টিপসই নেয়, সই দিতে হয়, কিছুই করেনি। আমি যখন চেক করতে যাই যে সব ঠিকঠাক হচ্ছে না, দেখি 10 টাকা বেরিয়ে চলে গেছে, কোনোটাই সই হয়নি। মনে মনে ভাবলাম আমি নিজেই লুকিয়ে লুকিয়ে সই করে দিই। তখন বলি ওদের মধ্যে আলোচনা হলে যদি বলে যে আমরা তো কেউ সই করিনি, তখন তো কেলেঙ্কারি হয়ে যাবে আমার। তখন কি করব, বলি না সোজাসুজি ফেস করাই ভালো। আমি একটু বড় ভুল হয়ে গেছে, দেখুন না এই নাম্বারগুলো, এই লোকগুলো
নাম্বার বলিনি, এই লোকগুলো ভোট দিয়ে গেছে, যদি আনতে পারেন খুব ভালো হয়। 13 জন ছিল, তাহলে আরেকবার দিদি বলে ডাকলো, 11 জন, 2 জন আসতে পারেন। নিলাম, বলে আপনাকে আমরা উপকার করেছি, আপনি এবার আমাদের দিকটা দেখুন। আমি বললাম দেখুন, একটা ভুল হয়েছিল, আপনারা করছেন, আমি সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা স্বীকার করছি, আপনাদের ধন্যবাদ জানিয়েছি। একটা ভুল হয়েছে বলে আর একটা ভুল করা উচিত নয়। একটা ভুলকে দেখে আর একটা ভুল করবো, এই নিয়মটা ভাঙা ঠিক উচিত হবে না। এই বলে গেলো তর্কাতর্কি। স্যার দেবেন কিনা বলুন। একটা হুমড়ে চোখটা লোক এলো, এসে ফলের রোটে মদ খেয়ে ঢুকেছে, তার গায়ে গেঞ্জি, গামছায় গোলা। স্যার আপনি কি ডিসিশন নিচ্ছেন বলুন, না কি বন্দোবস্ত করতে আমরা দেখছি। এই রে, এবার আমি মার খাবো। দুটো লাঠি দ্বারা ওই হাবিলদার, লাঠি দ্বারা পুলিশ। কি করব, খুব চিন্তায় পড়েছি। ও যা চেহারা, যা বলছে মুশকিল। তখন টেবিল থাকে তো, টেবিলটা হাতটা একদম জোরে করেছি, জোরে করে গুরুদেবকে ডেকেছি, যে আমাকে বলেছিল যে তুমি অবিশ্বাস নেই থাকো, তোমার কাজ হবে। আমি ডেকে কত 10-12 সেকেন্ড, 10-12 সেকেন্ডে তো বেশি পাওয়া যাবে না, ডাকলাম গুরুদেবকে যে এবার আমাকে বিপদে বাঁচালাম। মাত্র 1.5 মাস পরিচয়। এবার বলেই টেবিলে উঠে দাঁড়ালাম, উঠে জানে হাত জোড় করছি, হাত জোড় করে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, নিয়ম মাফিক আর ভোট দেওয়া যায় না, আমি যে ডিসিশন নিয়েছি আপনারা সকলে এটা মেনে নিন। একবারে প্রিন্ট অফ সাইলেন্ট, একটা তর্ক কেউ বললো না, সব চুপ। বলে চলে যান স্যার, আপনার কাগজপত্র গুছিয়ে নিন, আমরা কোনো এই করবো না। আমি আর মুড়ি খাওয়া, টিফিন খাওয়া সব রইল, বলি যত তাদের মানে করি। যেতে পারলো। প্রথম বিশ্বাস ওইটা এসেছিল। আর আর দুটো বিশ্বাস বলবো কলেজের নিয়ে। তুমি তো কলেজের জানো, আমাদের প্রিন্সিপাল মহারাজ রিক্রুটমেন্ট হবেন 1983। স্বামী সুভাষচন্দ্র ঘোষ তখন হচ্ছে ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। উনি রিটায়ার পর মহারাজকে ঢোকানো হবে, হেমন্ত মহারাজকে। স্টাফেরা কিছুতেই মানবে না, তাহলে তাদের সরকারিকরণ হবে না, বলে আমরা মানবো না। এই নিয়ে তুমুল তর্কাতর্কি। শেষ পর্যন্ত গভর্নমেন্টের কাছে চিঠি গেল, গভর্নমেন্ট বললো ঠিক আছে, ওনাকে প্রিন্সিপাল নয় অফিসার ইনচার্জ করে বসানো, জ্যোতি বসুর আমল। তাহলে আবার এমার্জেন্সি মিটিং করতে হবে। আর আমি তখন গভর্নিং বডির মেম্বার একজন, টিবিসি তাপস বরণ চক্রবর্তী, আমি আর হোয়াটসঅ্যাপ ইনচার্জ কার্তিক পাল, কার্তিক রায়, 3 জন আমরা গভর্নিং বডির মেম্বার। গেছি, গুরুদেবকে একদিন বললাম গুরুদেব কালকে তো ইমার্জেন্সি মিটিং, এবার কি হবে? বলে দেখো, সবাই যদি মহারাজের এগেনস্টে ভোট দেয়, তুমি মহারাজের পক্ষে ভোট দেবে। মহারাজ কাজের লোক, কাজ চায়, আর তোমাদের স্টাফেরা ফাঁকিবাজি। ওরা জানে আমরা বললে আমাদের প্রিন্সিপাল বলে ফাঁকিবাজি চলবে। তুমি খবরদার ভয় করিও না, তুমি একাই যদি হয় স্টাফেদের মধ্যে দেখি যার মতো, তুমি বলবে হ্যাঁ মহারাজ বসুন। আমি বলি যদি মুশকিল, যদি আমাকে রাস্তাঘাটে মারে, ওরা স্টাফেরা হয়তো রাস্তায় মেরে দিল, তখন কী করবো? বলে তুমি কি ভেবেছো আমার কোনো ক্ষমতা নেই নাকি? তুমি দেখো না, তুমি ভাববে, তুমি দেখো কি করতে হয়, আমি সব বন্দোবস্ত করবো, তুমি খালি চিন্তা করো না, তুমি খালি আমাকে স্মরণ করবে। বলি তাহলে কালকে তো ইউনিয়ন, সেন্ট্রাল ইউনিয়ন আসবে, তাহলে আমি একটু দেরি করে যাই, কারণ ওরা আমার সমবায় ধুলাই করবে, তাতে একটু দেরি করে। আমি দেরি করে যেতাম, আর যত মিটিং টিটিং হতো আমি চুপচাপ কিছু বলতাম না, যার জন্যে আমাদের জে.কে. রায়, তারপরে ডি.আর. মল্লিক, এদের সব সন্দেহ ছিল যে আমি হয়তো উল্টো রকম বলবো, কারণ আমি কিছু বলতাম না। এই মিটিং হলো, আমাকে যে দুজনে ডাকলো অফিসে, কার্তিক দত্ত আর হচ্ছে সুশীল ঘোষ, দুজনেই মারা গেছে। এই কদিন আগে সুশীল মারা গেল। তা ডেকে বলছে দেখো ভাই, আজকে আমাদের পুরো ডিসিশন হচ্ছে, যখন মিটিং হবে মহারাজকে মানবো না বলতে হবে, তুমিও কিন্তু বলবে মানবো না, আর আমরা মিটিং শেষে দেখে নেবো কে কি বললো। আমি বলি খেয়েছে রে, মিটিং শেষে দেখে নেবে বলছে কে কি বললো। আমি তো খুব ভয় হয়েছে, গুরুদেব কি করবো এখন, মহা মুশকিল। একদিকে আপনি একা, আর এদিকে স্টাফেদের বেশিরভাগ স্টাফ। যাকে মিটিং হলে গেলাম, জিটি রোডে একটা পুলিশের গাড়ি, ওয়েস্টবেঙ্গল পুলিশ লেখা আছে, এক গাড়ি পুলিশ। ঘটনা ঢুকলাম তত্ত্ব মন্দিরে, বলতে খুব সুবিধা হচ্ছে, তোমরা তো পরিশ্রমটা জানো তো। তত্ত্ব মন্দিরে দেখি এরকম ঘটনার মধ্যে গোর্খাধারী পুলিশ সব বসে আছে। তারপরের ঘরে মিটিং হচ্ছে, টেবিল মিটিং হচ্ছে, আর ওদিকে রাস্তায় ইনকলাব জিন্দাবাদ হচ্ছে, বিটি রোড এই বেলুড় মঠ যাওয়ার রাস্তায়, ওখানে আর একটা পুলিশের গাড়ি। যাকে একটু বেশ ভয়ও লাগছে, একটা দেখতে মজাও লাগছে, কিন্তু চিন্তাটা কি করে মেকআপ হয়ে গুরুদেব যে বলেছেন। এবার গিয়ে বসলাম, সেক্রেটারি মহারাজ স্বামী সরনানন্দ এই কদিন আগে মারা গেলেন প্রেসিডেন্ট হয়ে, এই কদিন আগে প্রেসিডেন্ট হয়েছিলেন উনি, তখন আমাদের সেক্রেটারি, আমাকে খুব ভালোবাসতেন উনি। এখানে বসলো,
তার পাশে ব্রহ্মচারী হেমন্ত মহারাজ, তারপরে আরও 2-3 জন গার্জেন রিপ্রেজেন্টেটিভ, এ পাশে 2-3 জন সাধু, আমরা পরপর 3 জন, টিবিসি আগে, তারপরে কার্তিক দা, তারপরে আমি, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেম্বার, গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, এরকম হলে 14-15 জন টোটাল। আর মিটিং আরম্ভ হলো, একটা চিরকুট এসে পৌঁছে গেল, এই যে কি কাগজ দিয়েছে স্টাফেরা। সেক্রেটারি মহারাজ, মিটিং তো আরম্ভ হয়ে গেছে, এখন তো কোনো আলোচনা হবে না। আমি বললাম মহারাজ, যেটা নিয়ে মিটিং সেইটা নিয়েই কাগজ, তাহলে আমার মনে হয় তাদের বক্তব্যটা শোনা দরকার। ঠিক আছে, আপনি তাহলে যান। আমি বলি খেয়েছে রে, আমি বলে আমি বিপদে পড়ে গেলাম গিয়ে বললাম সেক্রেটারি মহারাজ মিটিং আরম্ভ হয়ে গেছে, আমাকে পাঠালেন জানতে, তাহলে আমাদের যে ডিসিশন নেওয়া আছে সেই ডিসিশনটাই তো কার্যকরী হয়, তাই তো? আমি বলবো যে আমাদের কারোরই মত নেই, এইটাই। ওরা ভাবলো যে আমি তাহলে ওদেরই দলে আছি, যে সেইটাই বলবো। আমি মনে মনে ভাববো, এখন তো 1 পয়েন্ট আমি এগিয়ে গেলাম, যে ওরা ভাবলো আমি ওদের দলে আছি, তারপর যা হ্যাঁ হবে। এবারে গেলাম, আরম্ভ হয়ে গেছে মিটিং, বললাম এই কথা বলেছে ওরা, বলে ঠিক আছে। 2 জন প্রথম মহারাজ ছিল, তারা বললো বসুক, কোনো আপত্তি নেই। এবার টিবিসি, আমার তো নিজস্ব একটা মত আছে, কিন্তু আমি তখন ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভ করতে এসেছি, আমি এখন তাদের মতে। বলে আপনি খোলাখুলি বলুন না, কি চান? ওনাকে বসতে চান না, খালি ঘুরিয়ে ফিরে এই কথাই, 3-4 মিনিট ধরে খালি ওই কথাই হচ্ছে। শেষে মহারাজ সেক্রেটারি বললেন, ও আচ্ছা, আপনার মত নেই, আমি লিখে নিচ্ছি। লিখে নিলাম, আমার ভয় বাড়লো, আমি তৃতীয় লোক, ওই বাড়লো, 1 জন বাড়লো, এরপরে দ্বিতীয় কার্তিক দা, সেও তো ইনির করছে, আর আমি তো মনে মনে ভয় কাঁপছে, এইবার কি হবে রে বাবা। এইবার তো আমার গুরুদেব বলছেন তুমি বলবে মত আছে, ওরা আবার দেখে নেবে বলছে আমাকে। তা গুরুদেব বলছেন আমি আছি পিছনে, দেখো। এইবার আমি চুপ করে বসে আছি। ডাকলো কার্তিক দা, ওই ইনি ওরও হলো, বলে ঠিক আছে আপনারও মত নেই, লিখে নিচ্ছি। এইবার আমাকে বলার আগে আমি তো তখন চুপচাপ গুরুদেবকে স্মরণ করছি, চোখ বন্ধ করে। দেখি আমাকে জিজ্ঞাসাই করলো না, উল্টো ওদিক দিয়ে ঘুরে এসে না আমার কাছে শেষ করে দিল। বুঝলে, আজও আমি ভাবছি যে সত্যি কি ক্ষমতা। দ্বিতীয় দিন আমি বুঝলাম যে সত্যি তার যিনি বলছিলেন যে ঠিক সময় তোমার হয়ে যাবে, ঠিক সময় বুঝতে পারলাম আমার এই জিনিসটা হয়ে গেল, ওখানে শেষ করে দিল। আমার পুরো বিশ্বাসটা এসে গেল। তাহলে সব কিছু এরা সবাই ভাবলো যে আমি তো ওদের দলেই আছি, কিন্তু মূলে আমাকে বলতেই হলো না। সত্যি বলছি, আমি আজও জানি না আমার এগেনস্টে কি লিখেছিল, মত নেই না মত আছে, কি লিখেছিল আমি কিছুই জানি না, জিজ্ঞাসার ইচ্ছেও করেনি, জানিও না। এই 2 নম্বর। 3 নম্বর বলছি, 3টে উদাহরণ দেবো। আর মানে মহারাজকে প্রিন্সিপাল করা হচ্ছে না, দীর্ঘদিন অফিসার ইনচার্জ ছিল। তুমি যখন ছিলে তখন প্রিন্সিপাল হয়ে গেছে, তখন প্রিন্সিপাল হয়ে গেছে। বলে অফিসার ইনচার্জ মনে হচ্ছে। যাকে এইবার না, লাস্টে মনে হয় যখন গেরুয়া পেলেন, তারপরে মনে হয় প্রিন্সিপাল হয়েছিল 1987-এ, তখন হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আমরা প্রিন্সিপাল পেয়েছি না, 1997, 87 সেটাই তো বলছি, আমরা অফিসার ইনচার্জ পেয়েছি। হ্যাঁ, ওই সময় হচ্ছে। এইবার প্রিন্সিপাল করেনি, কলেজে চারপাশে রটে গেল, কিরে শামু আছে, ওই যে আমাদের গ্রুপ ডি, তোর মামা কি করছে রে? বলে মামার শরীর খারাপ। আবার চিত্তরঞ্জন বেরা, চিত্তরঞ্জন সঙ্গেরা, সব যত গ্রুপ ডি সব স্টাফেরা জিজ্ঞাসা করছে, ডিআর মল্লিক আছে, আমাদের ডিকে রায় আছে, এরা সব জিজ্ঞাসা করছে, আর খুব সব করে খুব হাসাহাসি করছে। বলে দেখ এবার মামা পটল তুলবে, যা অবস্থা। শরীর খারাপ শুনেছি, আমি এলাম গুরুদেবের কাছে সন্ধ্যেবেলায়, তখন এইরকম লোকজন ভর্তি, তখন ওই সমুদ্রের ঘরে বসি। 2টো গার্জেনের বাবা সেদিন বসি, মানে 2টো গার্জেন আছে, একজন কেটিভিতে কাজ করে, একজন বাইরে। তারা সেই দিন, সেই বিশেষ দিনে তারা গেছে। এইবার তারা গিয়ে গুরুদেবকে বললাম এইরকম অবস্থা, মহারাজের শরীর খারাপ শুনছি, যাওয়ার ইচ্ছে, কিন্তু গেলেই বলবে তেলানে পাটি, চামচে পাটি, এই তেল দিতে গেছে, এইরকম আমাকে বলবে। এই ভয়ে আমি যাচ্ছি না, আমি এখন কি করব। গুরুদেব সেই দিন আমাকে বকেছিলেন খুব, বলে তোমার এতদিনে মেলামেশা করে এই শিক্ষা হলো, একজন সাধুর কাছে তুমি মেলামেশা করে এই শিক্ষা পেলে, একজন রোগীকে দেখতে যাবে, কে কি বললো না করলে, চামচে পাটি না তেল দেওয়া পাটি বললো, এই ভয়ে তুমি যাবে না, তুমি এই শিখেছো। দেখো, ডাক্তার যদি ভাবে যে রোগী হচ্ছে সিপিএমের লোক আর আমি কংগ্রেসের ডাক্তার, তাহলে ওর কাছে যাবো না, তাহলে তার ডাক্তারি করাই বৃথা।
আমি বলেছি তুমি কালকেই যাবে, কালকে গিয়ে মহারাজের সাথে কথাবার্তা বলো, দেখা করো। ছাত্র দেখাতে একটু গার্জেন আছে, একটু লাগলো মনে। যাকে পরের দিন উপরে ক্লাস নিয়ে যাচ্ছি, দোতলার ঘরটায়, অফিস তো দোতলায়, আর আমাদের রুমটা ছিল একবার সেই উত্তর দিকে। যাচ্ছি দেখি মহারাজ পায়চারি করছে পুকুরের ধারে, খেয়ে দুপুরবেলা। বলি এই মোক্ষম সুযোগ, কে দেখলো কি না দেখলো দেখিনি, একবারে সোজা গেছি। এই যে এপিপি সাহেব আসুন, আপনারা ভেবেছেন আমি পটল তুলবো নাকি, এরকম শোনা যাচ্ছে আমি পটল তুলবো না। আমার মোটেই শরীর খারাপ হয়নি, আমি ভালোই আছি, আমি এখন পটল তুলবো না। তবে আপনারা আমাকে প্রিন্সিপাল করতে রাজি নয়, এই জন্যে আমি রামকৃষ্ণ মিশন আর গভর্নমেন্টকে লিখেছি যে আমাকে যদি প্রিন্সিপাল না করা হয় আর আমি কলেজ যাবো না, ছেড়ে দেবো। আমি বললাম মহারাজ আপনি ছেড়ে দেবেন, ঠিক আছে আমি গুরুদেবকে জিজ্ঞাসা করি একটা কথা, তারপর আপনি না ছাড়বেন। আপনার গুরুদেবকে সে সময় আর পাবেননি, আমি হয়তো আজকেই দিয়ে দেবো রেজিগনেশন, এ তো মহা মুশকিল। আর উনি গুরুদেবকে জানতেন। যখন কলেজে স্ট্রাইক হয়, ওই যে আজকে এলো না, আসবে বলছিল তরুণ ভট্টাচার্য, আগে না তুমি দেখোনি তাকে, তার বিয়ে এখান থেকে বিয়ে হয়েছে কোলাঘাট থেকে। গুরুদেব আমরা সব বিয়ে দিয়েছি, কলেজের ছেলে তরুণ ভট্টাচার্য, ইলেকট্রিক্যাল। সে একটা ছোট্টখাটো ইন্ডাস্ট্রি করছে, সেলফ এমপ্লয়মেন্ট। সে আজকে বিশেষ কাজে আটকে গেছে, তার বিয়ে দেওয়া হয়েছিল। আগের দিন দেখেছি, আগের বারে দেখেছিলাম, আগের বারে দেখেছিলাম, আগের বছর খরচা করে খুব দেখতে। হ্যাঁ আগের বারে দেখেছিলাম। ও তাহলে সেই তো আমার সঙ্গে একসঙ্গে গিয়েছিলাম। তার বিয়ে এখান থেকে হয়েছে, আমরা এখান থেকে বিয়ে দেওয়া হয়েছে তরুণের। আগের বারে আগের বারে দেখেছিলাম। ও খুব ভালো, রামকৃষ্ণদেবের খুব ভালো গান জানে, ও গান জানে। আর ওর সাথে সুভাষ দেওয়ান বলে ইলেকট্রিকের, তবলা বাজাতো, মানে দুজনে একবার এক্সিলেন্ট গান করতো। ঠাকুরের গান টান আমাদের ঘরে এলে গান টান করতো সবসময়। সেই ওই সোর্সে গুরুদেবের কাছে ওরা আসতো, আমার সাথে পরিচয়, এসে গুরুদেব সম্পর্কে ওরা সব জানতো। যখন স্ট্রাইকটাই হয়, এর আগে স্ট্রাইক হয়েছে, কলেজে যা খবর ওরা দিত আমাকে, হোস্টেল থেকে, ওরা হোস্টেলে থাকতো, আর আমি গুরুদেবকে রিলে করতাম। গুরুদেব আবার যা করতে হবে ওর দিকে বলে দিতেন, আমি আবার ওর দিকে বলতাম। তার জন্য মহারাজ সব জানতেন, গুরুদেব সম্পর্কে মহারাজ না দেখলেও সব জেনে গেছিলেন। তখন বললেন আচ্ছা, আমি বলি তাহলে একবার গুরুদেবের সাথে দেখা করতে, উনি কি কালকে আসতে পারবেন? আমি বলি টালি কারখানায় কাজ করেন তো, তাহলে ছুটি নিতে হবে। আর তখন তো ফোন, ঘরে ঘরে ফোন হয়নি, ওই ফোন বুথ হয়েছে, আমি জেনে বলবো। বলে আচ্ছা আপনি আসুন। বলে আমাকে মহারাজ নিয়ে গেল, নিয়ে এসে ঘুনি করে নিয়ে গিয়ে বসালো। ঘনিঘর বলে বলে বাবু কালকে কি আপনি গাড়ি নিয়ে কোথাও বেরোবেন? মল্লিক, ডিআর মল্লিক, বি মল্লিক, না না যাবে না কোথাও। তারপরে ধরলো কম্পিউটার ট্রেনিং সেন্টারে, তুমি কি কালকে কোথাও যাচ্ছ? না যাবো না। তাহলে কালকে যাবো আপনার গুরুদেবের সাথে দেখা করতে। আমি বলি তাহলে আমি যাচ্ছি, গিয়ে সব ঠিকঠাক করে আপনাকে ফোন করবো, আপনি তাহলে সেইভাবে যাবেন। বলে আচ্ছা ঠিক আছে। এলাম, এসে গুরুদেব টালি কারখানা থেকে সবেমাত্র বেরোচ্ছে সন্ধ্যেবেলায়। বলে এরকম মহারাজ আসতে চাইছেন, একটু কথাবার্তা বলবেন। বলেন ঠিক আছে, তুমি তাহলে তুমি সমরের ঘরে আসতে বলো, আমাদের প্রিয়দর্শিনী কাপড়টা, ওইটা আসতে বলো, মনের লম্বা যাবো। আর আমি চান করে তুমি ওইখানে থাকবে, ওরা আসতে বলে দাও। এবার ফোন, ওদের ফোন আছে, বুঝে ফোন করে মহারাজ আপনি কালকে কটায় আসবেন? বলে তাহলে আমি 10:30 11টার মধ্যে ঢুকে যাচ্ছি কলেজে, এই আপনার গুরুদেবের কাছে। তখন তো আমাদের কমিউনিটি ট্রেনিং সেন্টার স্টেশনটায়, এখানে আমি হ্যাঁ এখানে কমিউনিটি ট্রেনিং সেন্টার, এক্সটেনশন সেন্টার করা বন্দোবস্ত করে দিতাম। দিল্লি থেকে বলছি আপনাকে কৈফত তলব করেছিল যে আপনি হাওড়া জেলার সাথে মেদিনীপুরে গেলেন কেন? তখন আমি বলেছি যে আমাদের একজন খুব ভালো স্টাফ আছে, তার ভরসাতে আমরা ওখানে গেছি। আর সেই হিসাবে কারণ ওরা কিচ্ছু করবে না, তোর বুঝ না, ভয় করলে ওরা ভয় কি করবে, বসে যা দেখবি কিচ্ছু করবে না। যাকে বলছে তাহলে ঠিক আছে, তাহলে আমি ট্রেনিং দেখতে যাবো। ট্রেনিং সেন্টার নাম কাছে, মানে লোকে বলবে একজন সাধুর কাছে দেখা করতে যাচ্ছে, রামকৃষ্ণ মহারাজ যেগুলো টালি কারখানায় লেবারের কাজ করে, তার কাছে দেখা করতে যাচ্ছি। একটা টেস্টি যে লাগে, সেই জন্য সাধারণভাবে চুপচাপ। এইবার আমাকে বললেন আমি তাহলে ওইখানে যাচ্ছি, আপনি চলে আসুন।
এবার আমি সাধারণত 10টা নাগাদ চলে গেছি আমার বাড়ি থেকে, এখান থেকে তো 10 কিলোমিটার। এসে দাঁড়িয়ে আছি কমিউনিটি ট্রেনিং সেন্টারে, এইখানে মহারাজের গাড়ি এসে পৌঁছে গেল। মহারাজ তো মন তো ওইদিকে পড়ে আছে, ওই নেমেই কি কাজ করছো, এ কি হচ্ছে, ও করছো, 5-7 মিনিট 5 জনের সাথে নাম কাটতে একটা কথাবার্তা বললো। বলে কি স্যার এবার চলুন, বলে গাড়িতে উঠলাম। গাড়ির সেক্রেটারি, ওই যে বিদ্যাসাগর একাডেমি, ওর সেক্রেটারি দেবেন কারক, দেবেন সামন্ত, সে গাড়িতে কিছুতেই নামবেন। সে প্রত্যেকবারে গুরুদেব এলে, এই মহারাজ এলে তার গাড়িতে চাপবে, একটা গ্লামার পাবে, রামকৃষ্ণ লেখা আছে গাড়ি, চাপবে 5 জনের সামনে দেখবে আমি একটা মহারাজের গাড়িতে যাচ্ছি। মহারাজ যেখানে খাবে সেখানে খেতে যাবে, কিন্তু এবারে জিনিসটা তো একটু অন্যরকম, তো থাকলে তো বিপদ আছে। তখন আমি ভাবছি কী করে কি নামানো যাবে, মন মনেও ভাবছি। এবার মহারাজ নিজে বললেন, হ্যাঁ দেবনবাবু, আপনার কি আর কোথাও কাজ আছে? আমাদের কিন্তু এখানে একটু কাজ আছে, তাহলে কেন আপনাকে নামিয়ে দিই? সেখানে নাম বলবে, মানে ঠিক আছে নামিয়ে দিন। বললে পুরাতন বাজারে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে গঙ্গার ধারে গাড়ি রাখলাম। সুরজিৎ সিং আমাদের এখানেই বাড়ি, সে ড্রাইভার তখন, এখনও আছে সুরজিৎ সিং। তাকে বললাম তুমি গাড়ি এখানে রাখো, যখন খাওয়ার সময় হবে আমি ডেকে নিয়ে যাবো। বলে সমরটাকে নিয়ে 3 ডালে উঠে গেল দুজনে। মহারাজ গেলেন, গুরুদেব এসে গেছেন, দুজনে গেলাম। দুজনে গিয়ে বললাম মহারাজ তাহলে আপনারা কথাবার্তা বলুন, যখন খাওয়া রেডি হবে আমি ডাকতে আসবো। বলে 55 মিনিটের মতো হয়েছে, আমি দেখলাম 1টা বাইরে যায়। তখন আমি ডাকলাম, মহারাজ এবার চলে আসুন, বেলা হয়েছে, খেতে হবে। গুরুদেব বলে স্বামীজি চলুন এবার খেতে যাবো। বলে উঠে পড়ে হলো, ব্যাস খাওয়া দাওয়া ছেলে সবাই একসাথে, ও আলাদা আলাদা নয়। যেখানে মহারাজা বসবে এখানে ওই আসকনের আসলটা ওইটা না, না ওই বইটা ওইটা এখানে ব্রাহ্মণ, এখানে ক্ষত্রিয়, কি এখানে এরকম ব্যাপার নেই, আমরা সব পাশাপাশি। যতদিন গুরুদেবের অনুষ্ঠান হয়েছে আমরা সব, কখনো আমি কখনো অন্যান্য, সব পাশাপাশি বসে গেছি, আমাদের কোনো তোর বিষয় নাই। এই তার মধ্যে একটু বলে দিই মাঝে, ও হচ্ছে গুরুদেবের সাথে ডাইরেক্টলি টাচ করতে। যাকে এবার নিয়ম হিসেবে গুরুদেবের হাতে ঘড়ি নেই, কিন্তু বলতেন মহারাজ স্বামীজি আমাকে একটু এবার কাজে যেতে হবে। তার মালিক খুব কড়া আছে, খাওয়ার টাইম বাদ দিয়ে ফাঁকি টাকি চলবে না, যান আপনি চলে যান। ওই চলে গেল। এবার মহারাজ আমাদের সমর সাহা, তার সাথে অনেকক্ষণ গল্প টল্প করে প্রায় 3টে বাজলো। স্যার আজকে আমরা যাই, কালকে তার অফিসে আপনার সাথে দেখা হবে। আমি তো জানি গুরুদেব থেকে সব জেনে নেবো কী হলো। সন্ধ্যাবেলায় গুরুদেবকে বললাম, আর গুরুদেবের কাছে আমরা বৈশিষ্ট্য হচ্ছে গুরুদেব যা বলবেন না, খুব প্রয়োজন হলে আমরা জিজ্ঞাসা করবো না, আমরা জানি যেটা প্রয়োজন ঠিক জানিয়ে দেবেন। না অনেক ছেলে আসতো গোপন কথা বলতো, গুরুদেব আমরা জিজ্ঞাসা করতাম না যে কী বললো না বললো। ওই সুদীপ্ত গুরুদেবের কাছে এসেছিল, দেখা করে গেছে সুদীপ্ত। তারপরে গুরুদেবের কথা বলে নিচ্ছি, আলোচনা করে নিচ্ছি আমরা। বসুন, আমি পেছন বসুন, এখানে বসুন না, অসুবিধা নেই। তারপরে এইবার গুরুদেব বললেন তোমাদের মহারাজ খুব বড় লোকের ছেলে, এখান থেকে পড়াশোনা করে আমেরিকা চলে গেল, ওখান থেকে রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়ে। ওকে তোমাদের স্টাফরা কিছুতেই মানছেন, এই জন্যে কলেজ ছাড়তে চাইছে, কলেজ ছেড়ে দেবে। আমি ওনাকে বলেছি আপনি 6 মাস দেখুন, যদি ছাড়তে হয় তারপরে ছাড়ুন, 6 মাস দেখুন। এইটা গুরুদেব বললেন। সকালে অফিসে গেছি, 4 দিন পরে মহারাজ ঢুকে গেছে। স্টাফেরা অবাক, আজকে হঠাৎ করে সকালে এসে গেল, কিন্তু কী ঘটনা ঘটেছে আমি সত্যিকারে গুরুদেব এই মহারাজ মারা যাওয়ার পর্যন্ত, ইভেন রিটায়ার পর্যন্ত আমি কাউকে বলিনি। তারপরে বলতে আরম্ভ করেছি কী ঘটনা ঘটেছে, কিন্তু মহারাজের প্রেস্টিজ চলে যাবে, এটা সম্মানের ব্যাপার যে একজন লেবারের সাথে দেখা করতে গেছে। আমি কিন্তু কাউকে বলি এই পর্যন্ত গেল। যে যাওয়ার পর উনি তো বললেন 6 মাস দেখা, ঠিক আছে 6 মাস অপেক্ষা করি। আমি বললাম ঠিক আছে দেখুন, আমার দুটো উদ্দেশ্য, গুরুদেবের কথাটা মিল খায় কিনা আর মহারাজ প্রিন্সিপাল হতে পারে কিনা, দুটোই দেখা যাবে। 4 মাসের বেলায় অর্ডার এসে গেল, প্রিন্সিপাল করে দিয়েছে, ডিটিই থেকে অর্ডার এসে গেছে। আমাকে ডাকছে, এই তুমি সেটা পাঠাও, গেছি, এই নিন কাগজটা পড়ে দেখুন। দেখি যে আগের দিন থেকে মহারাজকে প্রিন্সিপাল করে দেওয়া হয়েছে অফিসার ইনচার্জ থেকে। মহারাজ তো খুব খুশি, আমিও খুশি ভেতরে ভেতরে। 4 মাসের মাথায় হয়ে গেছে। স্টাফেরা রেগে আগুন একবারে।
আগে গভর্নমেন্ট থেকে বাদ দিয়েছিল, অফিসার ইনচার্জ করলো, আবার তাকে প্রিন্সিপাল করে দিয়েছে, সঙ্গে সঙ্গে স্ট্রাইক। সেই দিন থেকে স্ট্রাইক হয়ে গেল। আমি তখন মনে মনে ভাবছি 6 মাসের মধ্যে প্রিন্সিপাল হবে, আবার স্ট্রাইক হলো, দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। চললো স্ট্রাইক, চললো 2 মাস স্ট্রাইক হয়ে আজ উপক্রম। একদিন বড়বাবু আশিসবাবু বলছে, আর তার মধ্যে 3বার ছেলেরা ঘেরাও করেছে। আর মজার কথা, ঘেরাও যেদিন করেছে না, আমি একদম ঘেরার মধ্যে পড়িনি, কিন্তু আমাকে কেউ বলেনি যে আজকে ঘেরাও হবে। কিন্তু আমি ঠিক চলেছি, আমি হচ্ছে 3টে পর্যন্ত থাকতাম, চলে আসতাম, আর ওরা তো পরে ঘেরাও করছে। আমি একদিনও ঘেরার মধ্যে থাকিনি, ওরা সব ঘেরার মধ্যে আটকে গেছে, একদিনও পড়িনি। যাকে ওরা সেই জন্য কিছু বলেনি, ওরা সেই জন্য বলেনি, জানে তোমরা জানো যে পিছনে বড় ছেলেদের সাপোর্ট আছে, এই জন্য ওরা আমার এগেনস্টে কেউ লাগেনি স্টাফেরা। আর আমি ওদের এগেনস্টেও কিছু বলতাম না। মহারাজ বলতেন এই দেখো এই করেছে, ও দেখো এই করেছে, এইসব বলতো। আমি বললাম মহারাজ আপনি তো সবই জানেন, আমি কি বলবো। এই নেগেটিভ ভ্যাসে কথা বলতাম, ডাইরেক্টলি কারো এগেনস্টে বলিনি। যাকে তারপরে চিঠি এলো। আমি একদিন বেলুর স্টেশন থেকে নামছি, তখন আর 5 দিন বাকি না, 4 দিন বাকি আছে। বড়বাবু বলছে এই তো মহারাজ এবার প্রিন্সিপাল হয়ে গেলেন, স্ট্রাইক উঠে গেল। বলে কালকে রাত পর্যন্ত সব ছেলেরা ঘেরা করেছিল এতে তত্ত্বজ্ঞান মন্দিরে সেক্রেটারির কাছে, সমস্ত স্টাফরা যেতে বাধ্য হয়, সেখানে ছেলেরা যাই তাই করে গালাগাল স্টাফেদের এগেনস্টে। আমাদের তাদের পরীক্ষা বন্ধ হয়ে যাবে, এইসব ভয়। বলে শেষ পর্যন্ত স্ট্রাইক উঠে গেল, সোমবার থেকে ক্লাস চলবে। আমি শনিবার যে দেখলাম সব ঝাঁটটাট সব হচ্ছে। এরকম ঘটনা বহু আছে। তবে উনি কি জন্য এসেছিলেন আমরা সেই হিসেবে গিয়েছিলাম, কিন্তু একটা ওনার নিজের একটা ডায়েরি পাই আমরা, একটা এর মধ্যে ছিল, তাতে লেখা ছিল ভবিষ্যতে কারো হয়তো কাজে লাগতে পারে, এইরকম আমরা চিন্তা ভাবনা করে আমি এটা লিখে যাচ্ছি আর কি, এরকম বলেছিলেন ভবিষ্যতে কারো কাজে লাগবে। ডায়েরিটায় অনেক কিছু লেখা ছিল, তাতে হিসাব করে দেখলাম 1336 সালে ওনার জন্ম, 1333 নয়। আর একটা ব্যাপার হচ্ছে নিমাইদা বলছিলেন গুরুদেবের জন্ম হচ্ছে 25শে ডিসেম্বর, মানে 11 কি 12 পৌষ হবে না 9 পৌষ হবে। গুরুদেব বললেন দেখ নিমাই, এটা 14ই পৌষ হবে, 14ই পৌষ হলে আমার হিসাবে সব মিল খেয়ে যায়, আমার জন্মদিনটা 14ই পৌষ। নিজে বলছিলেন ঠিক করছি কিছু নেই, এই বলছিলেন। সেই দিকে আমরা 14ই পৌষই ধরে যাচ্ছি, 14ই পৌষ। আর হচ্ছে 1333 ছিল, পরে আমরা 1336 করেছি ওনার লেখাটা পাওয়ার পর। এই গেল। এইবার প্রথমে পড়াশোনা একটু সামান্য করেছেন, কলকাতা গেলেন, কলকাতা পড়াশোনা হয়নি, তাই দিদিমা নিয়ে পড়ে এসেছিল, আবদারের নাতি নিয়ে পড়ে এসছে। কী করবে, টালি কারখানায় কাজ লাগলেন, তখন বছর 10-11 বছর, 6 পয়সা রোজ টালি কারখানায় কাজ করতেন। খুব সংক্ষেপে বলছি, সেখান থেকে গেলে পোলে উড়োর আরেকজন টালি কারখানায় গেলেন, সেখানে 6 আনা রোজ, সেইখানে বর্ণ পরিচয় শিখেছিলেন, যার জন্য সইটা করতে পারেন। সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট এই দুটোই বর্ণ পরিচয় শিখেছেন ওর কাছে। তার মালিকের ছেলেরা বলছে তোমাকে শিখিয়ে দেবো, আমার মামা কলকাতা থাকে, আমাদের তাহলে কলকাতায় ঘুরিয়ে আনতে হবে বলেছে। বলে ঠিক আছে ঘুরিয়ে আনবো। গুরুদেব বাবা তো কলকাতায় পোর্টম্যান তৈরি করতেন, ওই যে আগেকার দিনে পোর্টম্যান, তার মিস্ত্রি, সেই জন্যে কলকাতা জানতেন। গুরুদেব 2 একবার গেছেন, ওর দিকে ঘুরিয়ে নিয়ে এসছে, তার বিনিময়ে লেখাপড়া শিখিয়েছে। এইবার সে কোলে বুড়ো মারা যেতে ওই যে নিমাইদা, ওর বাবা, আর হচ্ছে আরেকজন ছিল তার পাশে, 2জন জ্ঞাতি ভাই, বেচারাম পাল আর ফেলুরাম পাল, তারা তাদের কারখানায় কাজ করেন। তার মধ্যে বেচারাম পাল মূল মালিক নিমাইদার বাবুকে আউট করে দেয় পরে। এইবার তার মালিকের এবার একটু সে কি ভাবছে এটা বলে দিই, গুরুদেব সম্পর্কে তার কি ধারণা। প্রথম দিন আমি যাচ্ছি, গুরুদেব টালি কারখানায় এই টালি সাজাচ্ছে, যেখানে আগুন দেয়, পণ বলে, পণ সাজানো হচ্ছে। উনি নাহলে পণ দেওয়া কেউ পারতো না, পণের ঠিক মতো আগুন না, ঠিক মতো কয়লা টয়লা না দিলে হয় হচ্ছে পিঠ হয়ে যাবে, না কাঁচা হয়ে যাবে। উনি পারতেন সেইগুলো। গেছে, এই যে খোকা কোথায় যাচ্ছ ওদিকে, নাকে ঢোকায় চশমা, চোখটা লাল, ডাকছে বেচারাম পাল। আমি একটু ওই বাবাজির কাছে যাব, কারখানায় সব বাবাজি বলতো। আরে বাবাজির কাছে, বাবাজি কাজ করছে, চলে এসো, কাজে ফাঁকি মারবে, কখনোই যার জন্য অ্যালাউ করবে না, বস এখানে বস। তুমি কি করো? আমি বলি একটু পড়াই। কোথায়? বেলুড়ে। বাবাজির সাথে পরিচয় হলো কি করে? এই এরকম নিমাইদা বলেছে তাই। আচ্ছা ঠিক আছে, বসো। বাবাজি এখন কাজ করছে, চা খেতে আসবে, তখন তার সাথে কথা বলবে। তোমার ওখানে গরু বিক্রি আছে, গরুর খদ্দের আছে? ইটের মাটি তৈরি করতে টালি,
মাটি টালি করার জন্য বলদ লাগে, সেই বলদকে ঘুরাতে হয়, তত মাটিটা তৈরি হবে। আমি দেখলাম বুড়ো বেশ ভালো জিনিসটা বলেছে, আমি একটা পয়েন্ট পেয়ে গেছি। এবার বলবো যে আপনি গরুর খদ্দের দেখতে বলেছিলেন, আমি গরুর খদ্দের পেয়েছি, এসে তার জায়গায় গুরুদেবের সাথে দেখা করে যাব, এরকম প্ল্যান করেছি। এরপর সে কথা বলছি, গুরুদেব প্রায় এই ঘরটা থেকে আরো খানিকটা দূরে দেখতে পেয়েছেন। দেখে সেখান থেকে মাস্টারমশাই নমস্কার, প্রথম আমাকে মাস্টারমশাই বলছেন, সেখান থেকে বলছেন মাস্টারমশাই নমস্কার, ভালো আছেন তো, আপনি বসুন বাবুর কাছে, আমি যাচ্ছি। তারপরে যেই টিফিন হয়ে যাবে, চা খার, চলো দোকানে চলো, দোকানে যেখানে কাজ করতেন দোকানে যেয়ে চা খাবেন, এই এনাকে একটা কেক দাও। সে কিছুতেই খেতে চাইবো না, কিছুতেই ছাড়বে না, মানে আমাকে শতকরা 20 দিন কি 15 দিন খেয়েছি আমি, 80 দিন 70 দিন খাইনি। অবস্থা জানি তো, এই যে অবস্থা, জোর করে একদিন এমন হচ্ছে না করলে না খাওয়াতে, এই খাইয়ে তারপর যাতায়াত শুরু করলাম। তারপরে এরকম করে একটা ঘটনার পথ দিয়ে শেষ পর্যন্ত পরিচয় হয়ে গেল। এইবার এই আমাদের গুরুপ্রসাদ, এর কথা একটু বলে দিই। গুরুপ্রসাদ, আমি আর মহারাজ, 3 জনের কথা। তখন স্টেট কাউন্সিলের মার্চ বেসিতে লোক নেওয়া হতো, এতে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই। স্টেট কাউন্সিলে যারা মার্কস পেত সেই মার্কস বেসিতে ডাকা হতো। একবার ডাকা হলো, ওর সময় ওর নাম্বার বেশি আছে, ওর থেকে কম নাম্বারের ছেলেকে ডাকা হয়েছে, ওকে ডাকা হয়নি। আর ওর সাথে আমার পরিচয় হয়েছে আগে এখানে। তারপরে আমি বললাম, মহারাজ দেখুন গুরুপ্রসাদ হচ্ছে নাম্বার বেশি পেয়েছে, তাকে ডাকেনি, অন্য ছেলেকে ডেকেছে। তখন গুরুপ্রসাদের হয়ে মহারাজ চিঠি লিখলেন, তারপর ওকে ইন্টারভিউতে ডাকাডাকি করে নিল। এই হচ্ছে ওর কাহিনী। একে মানে মহারাজের নিতে বাধ্য হয়েছিল, এই হচ্ছে কথা। তারপর অনেক ঘটনা আছে। এবার যে জন্যে উনি এসেছিলেন, কি জন্যে, সেইটা খালি বলে শেষ করে দেবো, ও বলবে। আমরা বললাম যে গুরুদেব আপনি কি বলছেন? আপনি বলছেন পদ একটা, ঈশ্বরকে পাওয়া, প্রাণকে মেরে মনের সাধনা করা, বাতাসকে শূন্য মানে একবারে নিঃশেষ করে দেওয়া। ঠাকুর রামকৃষ্ণদেব বলে দিলেন যত মত তত পথ, আর আপনি বললেন একটাই মত একটাই পথ। এ তো কন্ট্রোভার্সি কথা। ঠাকুরকে গোটা দেশের লোক, বিশ্বের লোক পূজা করছে, আপনার পূজা করার তো কেউ লোক নেই। যেখানে রামকৃষ্ণদেবের মঠে আজকে দেখুন এই অনুষ্ঠানে কত হাজার হাজার লোক, আর আপনি টাল কারখানায় কাজ করছেন, সন্ধ্যাবেলা আমরা 5-7 জন আসবো আপনার সাথে কথা বলেছেন, এই তো অবস্থা। বলে দেখো, উনি ঠাকুর বলছেন রামকৃষ্ণদেবকে, ঠাকুর যা পেয়েছেন সেটাও ঠিক, আমি যেটা পেয়েছি সেটাও ঠিক, অবস্থার পরিপ্রেক্ষিতে। তুমি যখন বিএ পাস করবে তখন বিএর বিষয়গুলো বলতে হবে, যখন এমএ পাস করবে তখন এমএ বসেই বলতে হবে। ঠাকুর যতমত ততপথ বলেছেন। কতদূর পর্যন্ত একজন সাধন ভজন করে তার যে অবস্থা, সেই অবস্থায় ঈশ্বর দর্শন নয় দেব দর্শন হতে পারে, ব্রহ্মা কালী বিষ্ণু শিব দুর্গা এইসব দেখা হতে পারে। কিন্তু এর উপরে যে আরো আছে সাধন ভজনে, আরো 7টা স্তর, যেখানে প্রাণায়াম করে না পারা যায় না, প্রাণের বাতাসকে একবারে শেষ করতে হয়, বায়ু শূন্য বেঁচে থাকতে হয়, সেইখানে গেলে তবে পরম সত্য, পরম ব্রহ্ম, পরম ঈশ্বরকে পাওয়া যায়। এটা নির্গুণ নিরাকার পরম ব্রহ্ম, খালি আলো, খালি আনন্দ, সেখানে দুঃখ কষ্ট বলে কিছুই নেই, সব এক, তুমিও যাও আমিও তাই। এই অবস্থায় পদ হচ্ছে একটাই, পদ একটাই, ঈশ্বরকে পাওয়া যায়, ঈশ্বর এক, তাকে পাওয়া পদ এক, দুটোই ঠিক। এইভাবে ব্যাখ্যা দিয়েছেন। আপনি তাহলে এবারে কি জন্য এসেছেন? বললে এবারে এসেছি আমি সমাজ গুরুকে, নিজেই বললেন এবারে এসেছি আমি সমাজ গুরুকে, সমাজের দুঃখ দুর্দশা কাটানোর জন্য, এই কথা বলেছিলেন আমাদেরকে। তাই বলে আগের বারে এসেছিলাম ব্যক্তি বিশেষে, সমাজে তুমি একা, বাড়িতে একা কি করে তুমি নিজের সংসারকে তৈরি করবে, নিজে কি করে নির্লিপ্তভাবে থাকবে, আর এখানে সমাজ কি করে তৈরি হবে, সেই জন্য বলতে এসেছি। গোটা সমাজের হয়ে বলছি এবারে, এইটা গুরুদেব বললেন। তার জন্যে কি করতে হবে সেইগুলো আমাদের বইয়ে লেখা আছে, মাঝে মাঝে বলেওছি। প্রথম কথা বলেছিলেন যে টাকা হচ্ছে যত নষ্টের মূল, টাকাকে সরাতে হয়, টাকা না সরালে কোনো কিছু হবে না, এই টাকাই মূল। টাকা থাকবে কাগজে কলমে, এই নিয়ে কি তর্ক সেই উকিল অশোক দাসের সাথে, কি বলছেন আপনি টাকা ছেড়ে দেবেন, টাকা না হলে সংসার চলবে, ভ্যালভ, তখন এই ভাষাটা খুব প্রচলন ছিল, আরে ভ্যালভ না হলে চলবে কি করে, ভ্যালভ তো দরকার, এরকম কথা বলতো সে।
আর একটা মিটিংয়ে যখন আমরা বললাম গুরুদেবের একটা উৎসবে, একজন দাঁড়িয়ে প্রতিবাদ করলো, আপনাদের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছি, আপনারা টাকা তুলে দেবেন, কি করে হবে, টাকা চলবে কি করে? তখন গুরুদেব বললেন, তোমরা এটা ওনাকে পরিষ্কার বুঝিয়ে বলো। তখন আমরা বললাম, গুরুদেব বলছেন টাকা তুলে দেওয়ার ব্যাপার বলেনি, কাগজে কলমে টাকা থাকবে, কিন্তু এরকম সরাসরি ব্যবহার নয়, এইভাবে কাগজে চলবে, সেটা বলেছিলেন আজ থেকে 40 বছর আগে। আর এখন দেখাও ক্রমশ কাগজে কলমে এগোচ্ছে টাকা সব। এবং এর সাথে আজকে যে সাইবার ক্রাইম চলছে, গুরুদেব যেসবগুলো বলে গেছেন সেইগুলো যখন পুরোপুরি হয়ে যাবে না, সাইবার ক্রাইম উঠে যাবে। এ তো পুরো হয়নি, পার্টলি হচ্ছে। তার জন্য একদিন আবার ভাববে সাইবার ক্রাইমকে কী করে এরোড করা যায়। এগুলো পার্টলি হচ্ছে, পার্টলি যখন ফুল হয়ে যাবে তখন এগুলো উঠে যাবে সেই সিস্টেমে। তার মানে 40 বছর আগে যেটা বলেছেন এখন সেটা বাস্তবে রূপায়িত হচ্ছে। আর যেটা বাস্তবের কথা বলে দিই, চন্দ্রগ্রান গেছে দক্ষিণ মেরুতে, এই কিছুদিন আগে নেমেছে, বছর কেন কোথায় হয়ে গেল দক্ষিণ মেরুতে। গুরুদেব চন্দ্র সম্পর্কে বলেছেন, বলছেন দেখো চাঁদে জল নেই, চাঁদে যে জল আছে বরফ, শুকনো শক্ত জমাট বাঁধা বরফ, এই জল আছে, সেই জল মানুষের কোনো কাজে লাগবে না। চাঁদে গাছপালা নেই, গাছপালা না জ্বালা থাকার জন্যে ওই জলকে ভেঙে নেওয়া যাবে না, ওই রকমই থাকবে। তবে ওর মধ্যে এমন কিছু বিশেষ মেটেরিয়ালস আছে যা মানুষের দুরারোগ্য ব্যাধি সারাতে কাজে লাগে। এইটা বলে গেছেন যে ওর মধ্যে এমন কিছু জিনিস আছে যে দুরারোগ্য ব্যাধি সারাতে হবে। এইবার রিসার্চ হচ্ছে, রিসার্চ করে দেখা যাক এই লোকটা এখানে পৃথিবীতে বসে সাধন ভোজন করে যে কথা বলে গেলেন সেটা সত্যি কিনা। 1 নম্বর, সূর্য সম্পর্কে, সূর্য সম্পর্কে, পৃথিবী সম্পর্কে অনেক কথাই বলে গেছেন। তার মধ্যে যেসব কথা বলেছেন এই নিয়ে আমার সাথে, নিমাইদার সাথে বিশেষ করে তর্কাতর্কি, দিন রাত তর্কাতর্কি হতো। বলতেন তোমরা না বুঝো লিখে রেখে দাও, তোমাদের তর্কের দরকার নেই, একদিন দেখো প্রমাণ করে দিও আমি যা বললাম ঠিক কিনা। একদিনের কথা বলছি, আমি কলেজ থেকে আসতাম, নিমাইদা স্কুল থেকে আসতাম, বুড়ির টালি কারখানা থেকে ওই 3টে রুটি 10 টাকা, 3টে সিঙ্গাড়া 10 টাকা, 3টে সিঙ্গাড়া খেয়ে আসতেন। কথাবার্তা আলোচনা হতো, বিভিন্ন যে যেমন তাকে তেমন করে বলতেন। আমি বললাম গুরুদেব আচ্ছা এনার্জি তো শেষ হয়ে যাচ্ছে, কয়লা তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে কিছুদিন পরে তাহলে আর তো থার্মাল পাওয়ারটা চলবে না, কি করে চলবে? বলে আরে কয়লা শেষ হয়ে যাচ্ছে, শক্তি তো আর শেষ হচ্ছে না। দেখো না কোথায় না কোথায় কিভাবে শক্তি থেকে বেরিয়ে যাবে, তুমি এটা ভাবছো কেন? আমাদের মাথায় কিছুতেই ঢোকেনি। আমিও বলি, নিমাই বলি তর্কাতর্কি। বলে দেখো তোমরা ক্লান্ত হয়ে আছো, তোমরা এই সময়মাত্র ডিউটি থেকে এসেছো, তোমরা লিখে রেখে দাও, দেখবে আমি যা বললাম মোটেই ভুল নয়। দেখো এবার যাচ্ছি, চাঁদনি রাত, হাওয়া দিচ্ছে, সাইকেলে যাচ্ছি, বলি গুরুদেব এরকম করে বললো। তখন বললাম আরে এ তো ল কনজারভেশন অফ এনার্জি, শক্তি রূপান্তর। তাহলে যে শক্তিতে কয়লা হয়েছে সেই শক্তিটা কয়লা চলে আবার কোথাও আছে, শক্তি তো তারা আছে। তখন কি দুঃখ যে একটা টালি কারখানায় গোটা দিন কাজ করে এসে সে বললো এইটি, আর আমরা লেখাপড়া জানলো, আমরা তর্ক বাঁধি দিলাম তার সাথে। এইরকম অবস্থা। এই জিনিসগুলো বলে যেতেন পরে পরে। তাতে বলেছেন সূর্যের আগে পৃথিবীর সৃষ্টি, তোমরা এখানে শুনে রেখে দাও, আমাদের বইয়ে লেখা আছে। এখন তো গগনযান চলছে, আকাশে পাঠানো হচ্ছে আদিত্যযান, এবার তো ওখানে একদিন রিসার্চ হয়ে বেরোবে, তার মানে ওই যে অশোকদার নাতির সময়ে হয়তো প্রমাণ হবে। বলছেন সূর্যের আগে পৃথিবীর সৃষ্টি, এবং বলছেন পৃথিবী প্রথমে ছিল অন্ধকারে ঢাকা, জলে ভরা। এই রিসেন্টলি খুব সম্ভবত 21শে নভেম্বর হবে, শনিবার, একটা শনিবার, আমি সঙ্গে সঙ্গে লিখে পাঠিয়েছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। বিচিত্র সংবাদে বলছে, বিচিত্র সংবাদ আকাশবাণী থেকে, যে পৃথিবীর আগে জলে ভর্তি ছিল, পৃথিবী জল ছিল। তা বলছি তাহলে সূর্যের আগে কি পৃথিবী ওরা বেরিয়ে গেছে, আসতে সে জিজ্ঞাসার চিহ্ন বলে ছেড়ে দিয়েছে। বলে এটা নিয়ে বিতর্ক চলছে। আমি তখন মনে হলো এই শুরু হয়েছে। আমি ওদেরকে বললাম সঙ্গে সঙ্গে দেখো এই আজকে এই এতে বিচিত্র সংবাদে এই কথা বলেছে। আমি আমার ভাগনা কাজ করে, এখন ওইটা খবর নিয়ে দেখো তো কোথা থেকে এই খবরটা ওরা পেলো। তখন আমার ভাগনা উত্তরে লিখছে যে জার্নালে বেরোয়, কোন এক জার্নাল থেকে ওরা পেয়েছে যে পৃথিবী আগে জলে ভর্তি ছিল, অন্ধকারে ঢাকা ছিল। এবার বললেন আচ্ছা অন্ধকারের প্রয়োজনে আলো না আলোর প্রয়োজনে অন্ধকার? বললো অন্ধকারের প্রয়োজনে আলো। তাহলে পৃথিবী প্রথম অন্ধকার ছিল, সেই হিসেবে আলো, সূর্য এসেছে।
তাহলে এই আলো সূর্যের যে শক্তি কোথা থেকে এলো? বলে পৃথিবী থেকে। এখনো তো সূর্যের যে শক্তি যেখান থেকে জ্বলছে কোথা থেকে তো আবিষ্কার করেনি বিজ্ঞান, পারেনি এখনো। গুরুদেব বলছে পৃথিবী থেকে, পৃথিবীর প্রাণীগুলো থেকে যাচ্ছে শক্তি। বায়ুমণ্ডল যে আছে, বায়ুমণ্ডলের মাঝে একটা ফাঁকা আছে, সেই ফাঁকা থেকে এই শক্তিগুলো যাচ্ছে সূর্যে। সেখানে সূর্য দিনরাত জ্বলছে, জ্বলে আমাদের যেটা দূষিত জিনিস ও পিউরিফাইড করে আবার এখানে পাঠাচ্ছে। তাহলে পৃথিবীর প্রাণীগুলো যদি না থাকতো, সূর্য থাকতো না। আর সূর্য যদি না থাকে, পৃথিবীর প্রাণীগুলো থাকতো না, পৃথিবী অন্ধকারে ডুবে যেত। কিন্তু পৃথিবী থাকতো, অন্ধকারে ডুবে যেত। এই আর বলছেন। আবার বলছেন পৃথিবীর সূর্যের আয়তনের থেকে বড়। বিশ্বাস করবে কেউ? আমরা তো পড়েছি 13 লক্ষ গুণ বড় পৃথিবী। সেটাই বলে দেখো আমি কিভাবে বলছি সেইটা ভেবে দেখো। বলে তোমরা টর্চের ল্যাম্প ফিলামেন্ট দেখেছো এতটুকু, কিন্তু যখন টর্চের মুখ দিয়ে আলোটা বেরোচ্ছে, চারপাশে বিচ্ছুরিতে কত বড় জায়গা বেরোচ্ছে, দেখতে পাচ্ছি সেটা কত বড় জায়গা নিয়ে বেরোচ্ছে। তাহলে সূর্যের যে ফোকাসিংটা সেইটা হচ্ছে বিরাট। সেইটা দেখে ভাবছে যে সূর্যের হচ্ছে আয়তন বড়, পৃথিবীর আয়তন ছোট, ওই ফোকাসিংটা দেখে। কিন্তু যেখানে আগুন জ্বলছে মূল জায়গাটা সেটা অনেক ছোট। এবার উদাহরণ দিলেন, বলে দেখো আমাদের দেহতে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডের সব অনুকরণ। আমাদের পেট হচ্ছে পৃথিবী, সূর্য হচ্ছে মস্তিষ্ক। ঠিক এইভাবে ওখানে আছে। আমরা খাই, পেট শক্তি যোগাচ্ছে, আর সূর্য সেটা পরিচালনা করছে। এই মস্তিষ্ক শক্তি পেয়ে পরিচালনা করছে। সূর্যের বেলা পৃথিবী শক্তি যোগাচ্ছে, আর সেইটা হচ্ছে সূর্য সেইটা পরিচালনা করছে। আমাদের সব পরিচালনা শক্তি ওখানে। এবং আমাদের এইটের যদি মাপো, একটা পূর্ণ সুস্থ সবল মানুষের এইটের যে আয়তন আর এই মাথার যে আয়তন, এই দুটো যে অনুপাত, পৃথিবী আর সূর্যের অনুপাত এইটে। সুস্থ সবল পূর্ণাঙ্গ মানুষের এই হচ্ছে হিসাব। তাতেও বলেছেন। এবার বলছেন সূর্যলোক, বাতাস নেই, এটা সবাই জানি, বাতাস শূন্য। বলে তাহলে তুমি সূর্যলোক, সৌরমণ্ডল, যেখানে পুরো সৃষ্টি সব সিস্টেম লুকিয়ে আছে, তাকে তুমি জানতে চাইছো, তাহলে তোমাকে বায়ুশূন্য হতে হবে। বায়ুশূন্য না হলে হবে না। কোনোদিন বিজ্ঞান যদি বায়ুশূন্য অবস্থার জিনিসকে ধরে নিতে পারে সেইভাবে, তাহলে বিজ্ঞান প্রকাশ করতে পারবে। এবং তার সাথে আরও বলেছেন আমাদের সব কিছুর মূল আছে জল, মাটি, বাতাস। এই তিনটে পৃথিবীর মূলে আছে। এ থেকে প্রাণীকুল, সমস্ত প্রাণীকুল, গাছপালা সব বিজ্ঞান এই তিনটেকে রিসার্চ করে। এই জল, মাটি, বাতাস, এর মধ্যে কি জিনিস আছে, তখন ঈশ্বর তত্ত্ব প্রমাণ হয়ে যাবে। ঈশ্বরও ঠিক, সব প্রমাণ হয়ে যাবে। এই কথাটা বলে গেছেন। আর পৃথিবীর সূর্য সম্পর্কে সব আর হচ্ছে একদিনে বললাম না কিছুই, অনেক কিছু হয়েছে, ও আছে আরো 2-4 জন একটু একটু বলুক, আমরা শুনেলাম। মোটামুটি আমাদের এই বলে গেছেন। বলছেন তোমরা খালি লিখে রেখে দাও। সেই সময় বইগুলো লিখে রেখেছি যে একদিন হবে, তবে অনেক সময় লাগে, ভালো জিনিস ঘটতে সময় লাগে। একটা খিরিস গাছ, সজনা গাছ ঝট করে বেড়ে যায়, দমকা হাতেই ভেঙে যায়। একটা তেঁতুল গাছ দেখবে, একটা জাম গাছ দেখবে, একটা বট গাছ সহজে ভাঙে না, গড়তে অনেক সময় লাগে। আমাদের এই জিনিস একবারে বলে এই জিনিস বাস্তবের উপর দিয়ে বলা। আমি সব একবারে সৃষ্টির সিস্টেমকে ধরে বলেছি, এ কোনোদিন ভুল হবে না। সময় লাগতে পারে, ভুল হবে না, তোমরা লিখে রেখে দাও। এইটা বারবার বলে গেছেন এই টালি কারখানায় খেটে ওনার সামনেই, ওনার কথাই আমি বললাম, যা শুনেছি আমরা। একটু আমি বাড়ি বলিনি কোনো কথাটাই। প্রিন্সিপাল নিয়োগ থেকে আরম্ভ করে সবগুলো একবারে হুবহু নিত্য ঘটনা বলে গেছি, যা পেরেছি, যা জেনেছি। এই এবং আমাকে আরও বলেছিলেন যে আমরা চলে যাওয়ার পর আমাদের দলে যারা আছে তারা দেখবে এই জিনিসটাকে আবার ধরে নেবে। একদল লোক তৈরি হচ্ছে, তাদের মধ্যে রক্ত তৈরি হচ্ছে এই জিনিসকে ধরে নেওয়া। এবং আরও বলেছেন যে ধর্মের ভিত্তিতে ভারত একদিন বিশ্বের উপরে সবার উপরে উঠে যাবে। এবং ধর্মের ভিত্তিতে, এটাও কিন্তু বলছেন, ধর্মের ভিত্তিতে বিশ্বের উপরে ভারত উঠে যাবে। যা অনেক কথা বললো এক নাগারে। এখানে থাকি তো ওখানে প্রথম দিকে ফেরার তখন আমি দেখে নিই। এইবার উনি ওই আমাদের ওখানে বেচারা কারখানা আছে, উনি ছোটবেলাতে কাজ করছে, সেটা আমি জানতাম। পরে ফোন করছি। হ্যাঁ না না, সুমন গেছে, সৌমেন গেছে, আপনি বসুন। তারপর আমি ওনার সাথে যোগাযোগ হওয়ার পরে বললাম যে আপনি কি এসব কিছু জানেন? বলে আরে তখন হাসলে বলছে হ্যাঁ আমি পুরো জানি সব, তোমাকে আমি চিনি। তুমি আমাকে যেভাবে বললো, তারপর বলার পর বলে আমরা সেগুলো কিছু সাধারণত শিখতে চাই। বলে তোমার বয়স কত? আমি তো বলবো যে আমার প্রায় 21-22 বছর বয়স তখন।
বলে এই বয়সে এগুলো শিখা যাবে। তারপরে বললো তুমি কী কী আসন জানো বলো। আমি তখন বললাম যে মোটামুটি টুকটাক যে আসন হয়ে জানি বলি। বলে তুমি মহামুদ্রা জানো। আমি কোনটা মহামুদ্রা আমি জানি না। আমি মহামুদ্রা আসনটা জানতাম কিন্তু কোনটা মহামুদ্রার নাম জানতাম না। বলি তুই কী আসন জানা যাচ্ছে, 2-4টা আসন দেখালাম। বলে মহামুদ্রা এইরকম, আমরা এই আসন জানি না। বলে এটা প্রথমে যারা যোগ আসন যোগ শিক্ষা করবে মহামুদ্রাটা ওই যে প্রথম তার দীক্ষা দেবে। বলে এইটা তুমি করবে প্রথম। তারপরে বললো যোগ, তারপর মহামুদ্রার সঙ্গে বললো যোগ মুদ্রা আর এই মুদ্রাগুলো দিল। বলে এবার তুমি সপ্তাহখানে 1 মাস মতো করো, আর তুমি যেমন আসন পালন করবে। 1 মাস করার পর কীরকম হচ্ছে দেখাবো। বলে না এগুলো ঠিক আছে। তারপর আস্তে আস্তে ও যোগ প্রাণায়াম সম্বন্ধে বলি আমি তোমার প্রথম বলে তুমি বললো তুমি উদ্ধায়ন নলি জানো, মানে পেটের যে কাজটা, পেটটা কাঁপ করা আর কি করা। আমি হ্যাঁ এগুলো জানি। পরের দিকে দেখো ওকে দেখালাম যে বলে হ্যাঁ বলে এগুলো তুমি তখন তুমি বলে যে তোমাকে এই শিক্ষাগুলো আমি দিচ্ছি। অধ্যয়ন নলি ওটা করতে বলবো। 15 দিনে প্রায় প্রতিদিন যোগাযোগ হয়। উনি আমাদের আশ্রমে প্রায় যেতেন, যে উনি কথাবার্তা সব বলতেন যে কী রে কেমন হচ্ছে রে। আমরা বলতে সব কিছু সময় দিতে পারতাম না। ব্যবসায়ী লোক তো কাজে দেওয়ারও কাজে সময় বলে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে করো। বলে এগুলো তোমার নেশা প্রচিত করতে হবে, এই যে যোগ প্রাণায়াম। কিন্তু আমি পারি না, কাজের ঝামেলা সব দিন করতে পারতাম না। প্রতিদিন টাইম সকাল ভোর 4টা থেকে আর দুপুরে বেলা 12টা-1টার মধ্যে 12টার মধ্যে 1-1.5 ঘন্টা, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা 6:30 7টা থেকে। কিন্তু সব দিন টাইম দিতে পারি। ওই টাইম না দিতে বলে কিছু করার নেই। বলে 3 টাইম এটা নিয়ম, ভোর 4টা 4:30 আর দুপুর 12টা আর সন্ধ্যা 6:30 7টা থেকে 1-1.5 ঘন্টা 10-12 দিতে দিল। তারপর আস্তে আস্তে ওর সমস্যা দিল। তারপর বললো যে যোগের মোট এই যে ধ্যান করতে 9টা ফর্মুলা এর আছে, 9টা 2টো ওই মহামুদ্রা যোগ মুদ্রা দিয়ে মোট 11টা, কিন্তু 9টা মেন। ওর আস্তে 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 ওগুলো দিল। তারপর 9টা ফর্মুলা দিলেন। আমি করতে করতে প্রায় করতাম। আস্তে আস্তে আমি তার সব দিন করতে পারিনি, মাঝে মাঝে ছেড়েও দিলাম কিছু কিছু সময়, আস্তে টুকটাক করি। আর উনি বললেন যে এটা 9টা ফর্ম। তখনই আমাকে প্রশ্ন করলাম এসব হতে হতে ওনার যোগাযোগ যে আপনি এটা কোথা থেকে পেলেন। ধরুন এই যে আপনি যে ফর্মটা বলছেন, আমি তো অশিক্ষিত বা আমি তো লেখাপড়া আমি জানিনি, আমি টালির কাজ করি। বলছি দেখ আমি আমার সাধু হওয়ার ইচ্ছা হচ্ছে, আমি জানতাম না। আমি হঠাৎ আমি ওই ভাটায় কাজ করি, ওখানে একটা সেদিকে কাজ ছিল না। আমি পেপারটা পড়ে দেখলাম যে কোনো সাধু সঙ্গ নালে সাধু হওয়া যায়নি, এটা লেখা আছে। আমি পড়ার পরই ঠিক সন্ধ্যাবেলা আমাদের আশ্রম আছে, যে আশ্রমে উনি থাকতেন, এই সত্যানন্দজি মহারাজ, যেটা আমাদের দেশের যোগ আশ্রম। বলে আমি হঠাৎ গেলাম, এই সাধু মহারাজ সে কি এটা কী করতেছে। বলে কে না, বলে আমি এরকম এসেছিলাম আমার সাথে সাধু হবে। বলে যা, বলে প্রথম আমাকে কী বলতে না এসব হবে না, ওনার যে গুরুদেব। তখন আমি একটু বসে আছি, বলে খুব খিটখিটালো। বলে কী দরকার, আমি জানবো এই তো এই কাজগুলো কর। বলছে না রকম কাজ করাবে একটা, ওই পুরো জল একবার জল নিয়ে সেইটি করে আমি চলে এলাম। তারপরের দিন আবার তার কাছে লিখেছি আসবে এসছি। বলে আপনাকে গুরু বলে মানি, আমাকে দুশ্চিন্ত। বলে তারপরে আমাকে 2-3 দিন কাজ করতে করছে। একদিন 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে বললো তুই তার একটা যোগ ব্যায়াম করছি, পদ্মাসন টাসন শেখালো। শেখার পর ও বললো যে মোটামুটি আমি আস্তে আস্তে যোগ ব্যায়াম টানাম শিখলো। তারপর যোগ প্রাণায়াম করলে কিছু দিল, হ্যাঁ, যে ওই কপালপতি প্রাণায়াম এই প্রাণায়াম দিল। বলে আমি করতেছি, করতে করতে ঠিক 1 বছরের মধ্যে আমার বিশাল মানে যোগ ব্যায়াম। এছাড়াও আমি তো পরপর দিচ্ছি প্রায় আসন যোগ ব্যায়াম যেগুলো দেখুন করতে করতে আমার এই করতে করতে অভির হয়ে গেছে। এদিকে আমার সংসার অচল হয়ে যাচ্ছে, ওইদিকে আর মন নেই, এই যোগ ব্যায়াম নিয়ে ব্যস্ত। তারপর বলে আমি করতে করতে বছর 2-3 পরে ওনার একটা হরিণের ছাল ছিল, ওই মহারাজের, ওই ওনার গুরুদেব ব্রহ্মানন্দী মহারাজ। তার ছালটা উনি চাইলে বলে দিয়ে গুরুদেব এটা নিয়ে যা পড়ে আছে। বলে উনি বাড়িতে এসে এখানে যোগ ওসব করতেন। ঠিক বছর 5-6 পরে মানে ওই যে বলুন 66 বললো যে আমার হঠাৎ যে আমি যোগ ব্যায়াম খুব ভোর হয়ে গেছে, 3 বারই আমি করি, ভোরবেলা করি, দুপুরে আর ওই কাজ ছেড়ে পরে। ঠিক
বছর 5-6 পরে আমি হঠাৎ দেখি যে ওনার প্রতিদিন দুপুরবেলা যে কাজ করে যে রান্না বান্না করে দিয়েছে, আমি ওটা আবার যোগাসনে বসবো করে কাজটা ওটা হঠাৎ মানুষ রান্না করে দিয়েছি, ঠিক 1-1.5টার সময় হবে আমি এখানে যোগ প্রাণ করতে ধ্যানে বসছি, সেই সময় দেখি ও বসে আমাকে নাড়বো শিক্ষা দিচ্ছে। ওই যে 9টা ফর্মুলা যে উনি বরফ দিচ্ছেন ভেন এইগুলো কর, এইগুলো কর। আমি তো ধর ধ্যানে বসে আছি, কথা বলতে বলতে যে ওই ফলগুলো দেখাচ্ছি তাদের। তারপরে ঠিক 2টোর মধ্যে উঠে বলে খেতেও ভালো পারেনি, বলে তখন খাওয়া দাওয়া লেগে গেছে, তখন খুব কম খাচ্ছে। বললো আমি মোটামুটি ঠিক 4 ঘন্টা ভাত খেয়ে আবার অন করে একবার আসছে, ভাটায় যায়নি, ওরা আসছে ঘুরছে। আমি তো রান্না করে দিয়ে গেলাম, আপনি কেন আমাকে আবার বাড়িতে গেছেন? বলে তোর বাড়িতে আমি যাবো কেন, আমি তো শুয়ে যাচ্ছি। বলে আমাকে একটু গালাগালি করলো, বলে যা আমি কিছু জানি, আমি এখানে ঘুরে যাচ্ছি। বলে আমার বাড়িটি বললো, আমি তখন বুঝতে পারিনি যে এইসব বলছে। তারপরে আমি আর কিছু বলিনি, ওটা খাঁচাখাঁচি করতে আমি পালিয়েছি, কাজ আরম্ভ করলাম। তারপরে আবার আসো সন্ধ্যাবেলা গেছি, গুরুদেব কাজ টাজ করে গুরুদেব কিছু বলে তুই আমাকে তখন কী বলছিস? না আমি বললাম, বলে না জানি ভুল করছিস বললো আর কি। তারপরেই গুরুদেব বললো আমি তো বুঝতে পারিনি, তখন তো ধ্যানে একবার মগ্ন হয়ে গেছে, মানে ইয়ে গেছে। তখনও বুঝতে পরবর্তীকালে 2-4 সপ্তাহ বুঝলাম যে আত্মার হচ্ছে আমাকে শিক্ষা দিতে, আত্মার ওইটা হচ্ছে অরিজিনাল দীক্ষা হলো শিক্ষা ওই দিনই। তার আগে আমি জানতাম নি, আমি উনি বিশ্বাসই করেনি। তারপরে 10 মাস 10 দিন পরে ব্রহ্মজ্ঞান লাভ করে, 10 মাস 10 দিন পরে। তারপর বলে যখন ওই দৃশ্যটা দেখার পর ব্রহ্ম লাভার পর আমি ওয়াও হয়ে গেছি, আমি শরীর ঠিক রাখতে পারিনি। বলছে ওই সময় আমাকে বাঁচিয়ে একমাত্র ওই জন্য যোগ প্রাণায়াম খেঁচুর মধ্যে 9টার মধ্যে পড়বে, বলে খেঁচুর মধ্যে আমাকে বাঁচিয়ে দিয়েছিল, আমি মারা যেত। তাদের করতে আস্তে 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 বলে আমি নিঃশ্বাস মানে ওই যোগ প্রাণায়াম করতে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে একদম। 5 মিনিট 6 মিনিট ছাড়া এখন নিঃশ্বাস চলবে। যখন মানুষ জ্ঞানী হবে, যেমন রামকৃষ্ণ পরমহংস উনিও 5-6 মিনিট ছাড়া ওনার নিঃশ্বাস চলতো। আমরা টেস্ট করে দেখি, মানে ওই দেখেছি, আমরা টেস্ট করে ডাক্তার দেখাচ্ছে 5-6 মিনিট ছাড়া নিঃশ্বাস উনি তখন লাভ করার পর বুঝতে পারেন যে আমি জানলাম। তখন আমি গুরুদেবকে বললাম, গুরুদেব বিশ্বাসই করেন যে আমি এসব করেছি বলে, অনেকবার বলেছি ওসব বাজে কথা তুই জানিয়ে দিচ্ছে ওসব। আর বলে আমি তো লেখাপড়া বেশি জানি না, বই টই পড়িনি। পরে আস্তে 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 ধীরে ধীরে বুঝতে পারবো যেমন এটা অরিজিনাল জ্ঞান। এবং যারা জ্ঞানী মানে ওনার ন্যায় ছিল, পায়ের চক্র ছিল আর আজও নিলম্বিত, তার মানে এই যে প্রত্যেক মানুষের আমরা এত রান বেশি আসবেন ওনারকে এত দূর চলে এসেছি। আমি হঠাৎ বলবো, তাও আমি জানতাম না। আমি হঠাৎ আমি তো বলবো বড় সাধু, আমি ওনাকে এই সময় কথা বলতাম। তা আমরা দেখি আমি হঠাৎ মেঘসাই থেকে আদায় করে এসে কাজটা মিটে ঠিক 8টার সময় আমি যোগ ব্যায়াম ট্যায়াম করে উঠছি। আর বলতে আপনার একটা আছে কি, দাঁড়ান দিদি, হ্যাঁ এরকম হয়ে গেছে। আমি না, আমি তো নুয়ে আছেন, তাহলে ওই নুয়ে থাকার জন্য হচ্ছে ঠিক করে দাঁড়ান দেখি, পরে সোজা করে দাঁড়াবো, এরকম লেগে গেছে। যারা মহাপুরুষ জ্ঞানী হবে তাদের আজনী লম্বিত হবে, যেমন কৃষ্ণ, রাম বা রামকৃষ্ণ এরা ওই রকম টাইপের লোক ছিল। তাহার বড় অর্জুনের ছিল, পরশুরামের ছিল, এরকম এরকম কোটি কোটি জন্ম ছিল। শুধু পরশুরাম তো বহুদিন, রামকৃষ্ণ তো কয়েকদিন আগে। রামকৃষ্ণ 200 বছর আগে। শ্যামাচরণ লাহিড়ী ছিল, আমি শ্যামাচরণ লাহিড়ী মনে অনেক কথা বলছি, বলে আপনি কেন পারবেননি? শ্যামাচরণ লাহিড়ী নাকি এখানে দেহ রেখে দিয়ে মারবে আমেরিকায় চলে গেছিল, লন্ডনে চলেছিল। অনেক আমি বলেছিলাম, তুমি এটা তুমি পারবেনি কেন? এলে আমার অনেক চিন্তা করছিল, তাহলে কেন উনি পাচ্ছেন আপনি পারবেন কিন্তু আপনি এরকম করুন। বলে সবাই সব জিনিস হয়নি, এটা ওই যে আত্মা চলে গেলে যে আমেরিকা মানে নাটা আমি তো ক্যাসেটে শুনেছি, মানে এতটাই অপকটে বলতেন যে ওই জিনিসটা আমি করিনি কালচার। মানে যেমন আমরা পড়াশোনা করি, কেউ যদি ডাক্তারি নিয়ে ধরুন কেউ বড় করে, তাকে যদি ইঞ্জিনিয়ারিং কিছু বলা হয় ডাউন লেভেলের, সে বলবে আমি ওটা জানি না, সেরকম অপকটে বলবে জানি না, সেরকম এই যে এত পজিশনে চলে গেলে আমরা বুঝতে পারেনি। এবং ওখানে যারা কাজ করতো কেউ বুঝতে পারেনি যে উনি অত জ্ঞানী লোক, কিন্তু ন্যায় ছিল, ন্যায় ছিল, ন্যায়টা এরকম এই আত্মগণিতের এরকম চলছে, এত এরকম টাইপের ছিল ন্যায় ছিল না। আর পায়ে রাজনম্ব ছিল, আর উনি পায়ের চক্র ছিল, পায়ের চক্রটা এরকম গোলটা মানে ফাটায় কাজ করে করে মানে হয়ে গেছে ঠিক ছিল। এটা অনেকে জানে, অনেক সময় মিস্ত্রি বলে রায়গঞ্জ সব কিছুকে জিজ্ঞাসা করতাম যে কথা। আমি একটু বললে আমাকে দিকে বলেছিলেন, দেখো
আমার হাতে এখানে ষড়চক্র আছে, ষড়ভুজ বলে, এই দেখো এইটা হচ্ছে যারা প্রভম ব্রহ্ম পৌঁছতে পারে তাদের লক্ষণ। আর এটা সবাই পারবে, কোটি কোটি সাধুর মধ্যে 2-1 পারবে। আর ওই যখন হয়ে যাবে নিঃশ্বাস থাকবে, নিঃশ্বাস একবারে মানে বললাম 5-6 মিনিট নিঃশ্বাস, এটা সবাই পারবে না। মানে বলছে কোটি কোটি সাধুর মধ্যে কয়েকজন এগুলো হয়েছে, আর যারা হবে তার সিম্বল থাকবে, তারা জন্মগত তার সিম্বল থাকবে, ওই মেটেরিয়ালের জিনিস বোঝা যায়। হ্যাঁ বুঝে যাবে যে এটা গৌরাঙ্গ দেব, এই তো অনেক বহু মানুষ যারা জ্ঞানী লাভ করেছে, জ্ঞান লাভ বহু লোকের এরকম যেমন, তা সবাই নয়, সাধারণ মানুষের এগুলো হবে না। তারা ওই যারা ওই হবে সেই পথে অধিকারী হবে। তবে উনি জন্মান্তর বাদ শোনে, আমি জন বিশ্বাস না, আমি বিশ্বাস করি, বল কেউ বিশ্বাস করি, ওকে আমি অনেকবার তক্ক সম্বন্ধে বলেছি, জন্ম মামলায় আছে কেমন কী করে অনেক কিছু আমার কয়েকজন জন্মেছে এইসব নামও বললো। এই লবঙ্গটা সবাইকে দিয়ে দেবে, আর গণেশ আমাকে ওই প্রসাদের থালাটা ধরিয়ে দাও। প্রসাদের যে থালাটা আছে ছোট ছিল এই জন্য তখনই হয়েছিল, এরও উনি বলে অনেকের জন্মন্ত বলে গেছে এই ব্যাপার আছে। হ্যাঁ, জন্মান্তর আছে, সে কি করে সৃষ্টি তার মনস্থকে বলে গেছে, মানে সৃষ্টির মূল সম্বন্ধে অনেক কিছু বলে গেছে। তখন আমরা অনেকবার অনেক কিছু পরীক্ষা করে দেখলাম, কথাগুলো মিথ্যে না, হয় সত্যি। আর ওই যোগ প্রাণায়াম সবই বাস্তব, কিন্তু ওইসব জিনিস এখন সমাজে নেই। এখন মানুষ নাম সংকীর্তন এইগুলো লেগেছে, ওই যোগ প্রাণায়ামটা এটা কৃষ্ণ বলে গেছিল যুদ্ধক্ষেত্রে অর্জুনকেও, যোগ প্রাণায়াম। আচ্ছা, বেদ যখন সৃষ্টি হয় তখন পুজো পদ্ধতি ছিল না, 6,500-7,000 বছর যিনি বেদ বাক্য বলে গেলেন সত্য নাকি, তখন নাকি ওই যোগ প্রাণায়ামই ছিল, ওই যোগ প্রাণায়াম এটা প্রথম থেকে ছিল। কিন্তু তারপরে আমাদের নানান কারণে আমরা না, আমাদের শরীরের কাঠামো তো এরকম নেই, আমাদের যেমন রামকৃষ্ণ যেরকম কালচার দেখে গেছেন ওইভাবে এগিয়ে শুধু না ব্রহ্মজ্ঞান না লাভ করলো, আমার নানা রকম ব্যাধি রোগ নানারকম সুযোগ সুবিধা হয়, এবং শরীরে অনেক ভালো থাকবে, এবং সততা মানবতা এগুলোর মধ্যে আসবে। আমি যখন এগুলো সব করবেন না, মানবতা সব কিছু এগুলো আসবে। মানে শুধু খালি যোগ বানালে আপনি হয়তো ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, বিবেকানন্দ করতে পারেন না, জ্ঞানী লাভ হতে পারেনি, কিন্তু তো জ্ঞান ছিল, সামাজিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান বিশাল ছিল, কি তাই না? ও কিন্তু লাভ করতে, কিন্তু জ্ঞান এই যে ওইটা করলে আপনি মোটামুটি ধরুন একটা মানুষের 1 মিনিটে 15 বার লাড়ি চলছে, ওটা 0-তে আনতে হবে। হ্যাঁ, আপনি যেমন 5-7 এলো আমরা আমাদের জ্ঞান আসবে, সামাজিক জ্ঞান, অনেক কিছু জ্ঞান আসবে, সবাই পারবে না, কিন্তু ওই প্রাণায়াম করতে করতে আমার বাতাস খুব কমে যাবে। একটা মানুষ আমি সকলে প্রায় 15 বার চলছে, কারো 16-17 হয়, যারা অসুস্থ হয়, কিন্তু 0-তে আনতে হবে। ওই প্রাণায়াম করতে ওই যে রাজযোগ প্রাণায়াম করলে এটা হবে, এমনি সাধারণ কাজ শরীর, কিন্তু ওই রাজযোগ প্রাণায়াম নাম করলে বাতাস কমবে। হ্যাঁ, ওই প্রাণায়ামটা করতে হবে, কিন্তু ওটা খেঁচুনির মধ্যে আমার জীবটাকে পুরো, উনি কিন্তু যে বলছে যখন জ্ঞান লাভ করলাম আমি 3 মাস খেতে পারিনি, মানে জল আর চা দুধ ছাড়া কিছু খেতে পারি, মানে ওই খিচুড়ির মধ্যে আমাকে বাঁচিয়ে গেছে। ওই যে জীবটা উল্টে নিচে যে ওইটা ব্যাঙের মতো, নিচে আমরা খাদ্য না দিতে ওই যে বাতাস থেকে যে জলটা খাবে, জলটা থেকে খাদ্য তৈরি হয়ে যাবে, ওইটাকে বলে অমৃত পান। এটা আমরা বলি না শিব অমৃত পান করে, যেমন ওইটা ওই যে খেজুরের মধ্যে ওই সময় যাই হয় ওই অমৃত পান। আর এই যে যোগ প্রাণায়াম ছাড়া আধ্যাত্মিক জগতে উন্নতি করা সম্ভব নয়, এবং স্বাভাবিক জীবন যেমন করতে হয় যেমন আমরা করবো। বলে দেখো তুমি এইবার লোক সব তর্ক করতে যাবে না, এইগুলো খুব বানে বুঝে যাবে মানুষ, এখন পুজো পদ্ধতি ভাগবত এইগুলো বুঝবে, কিন্তু ওই জিনিসটা সাধারণ লোক তর্ক করতে যাবে, কেন মানে কেউ বুঝবে না। এটা যুগ আদিমকালে যখন বড় বড় তারা এগুলো করে এসছে, এখন মানুষরা ধর্ম নিয়ে মেতে গেছে বটে, কিন্তু এইটা মেন না। ওকে বলছি যাবে তো দোকানে, ও সৌমেন চলে গেছে, নিয়ে চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের মূল জিনিস। ওই দেখি না এইখানে সাধন ভ্রমণটা মোটেই কষ্টকর নয়, কিন্তু এই রুটিনটা খুব কষ্টকর। 3 বার সকাল সন্ধে আর দুপুর এই রুটিন ফলো করে, একবার যদি ফেল করে যায় গেল, যাত্রা শুনতে যাবো, বিয়ে বাড়ি যাবো, এসব বাদ দিতে হবে। আমার যে এই যে সাধু সন্ন্যাসী যারা আশ্রম প্রশ্ন করে, আমি অনেক সাধু সন্ন্যাসী যোগ প্রাণায়াম, আমি কমেলায় অন্তত 150-200 লোকের সঙ্গে কথাবার্তা বলেছি, যোগ প্রাণায়াম কেউ জানে না। যখনই বললাম যে এই ব্যাপার, তখন সে আসে একটা রূপ প্রাণ আছে, আমার বয়স 30 নয়,
আমি গেছি, সে নমস্কার না, আমি নমস্কার করবেন। সে বলছে কি, বলে এগুলো আমাদের রামকৃষ্ণ মিশন বলে এগুলো ওখানেই আছে, এই যে আমাদের মধ্যে নেই এগুলো। আমাদের যের ওপরে আমরা তো বয়স হলো 80-90, বলে আমাদের নেই সিস্টেম। ওই ধর্ম নাম জপ টপ তারা এইসব করে, এই যোগ প্রাণটা লোক করছে না। কষ্ট হয়, টাইমটা মেনটেন করা কষ্ট, এবং খুব কষ্ট আছে। ওগুলো অনেক জন্মের সাধনার পরে ওটা পাবে, ওটা না, তোমাকে তো হ্যাবিট করতে হবে। হ্যাবিট করাটা ভালো, তোমার শরীরের দিশা রোগ মুক্ত হবে। তুমি ওষুধ খেতে হবে না, ট্যাবলেট খেতে হবে না, নানা রকম এই যে এগুলো করলে শরীর কিন্তু এমনিতেও শরীর ভালো থাকবে, রোগ নানা রকমভাবে মুক্ত থাকবে, হ্যাঁ, আর সব কিছু ভালো থাকবে, এবং সব কিছু করা যাবে। আর খাদ্যটা হবে একটা রুগীর মতো, যে আপনি মাংস খান কিন্তু রুগীর মতো খাবেন। যে কোনো খাদ্য যেন না খুব রিচ না হয়। খাদ্য হয়তো কোনো অনুষ্ঠান হতে গেলেন বেশি করে খেয়ে দিয়ে মোটামুটি না খাবেন, নিমি যেন শরীরটা না আমার পেটটা ফুলে যায়। এগুলো রাখতে হবে, এগুলো যোগ প্রাণায়াম করতে গেলে করতে হবে, নাহলে হবে না। তবে বলছে আর উনি এটা যে শিক্ষাটা যে আদমানব শিক্ষা দিয়েছিল, এই যে অরিজিনাল শিক্ষা, এর মধ্যে একটুও ভুল নেই। কিন্তু ওর গুরুদেব, আমি বলি তোমার গুরুদেবকে তুমি জানলে বলে আদমানব শিক্ষার অরিজিনাল শিক্ষা হবে। একালব্যকে সেই যে তার গুরুদেব দ্রোণাচার্য যেমন শিক্ষা দিল, সেই শিক্ষা তো একই জিনিস। আর ডাইরেক্ট করেছে। আর প্রকৃতির এমন সিস্টেম, যেগুলো করবে তার ফাঁকটাও সেরকমভাবে থাকবে। সকালে ডিউটি, সন্ধে পর্যন্ত, দুপুরে টিফিন, প্রত্যেক দিন দুপুরবেলাও ফাঁক। তুমি একটা চাকরি করলে এই ফাঁকটা পাবে না। আপনি আমাদের মিটিং এ তিনবার ফাঁকটা বলবেন, clear এগুলো হয়ে আমাদের তো জানা দরকার আছে না, অনেক জিনিস তো জানা দরকার আছে। হ্যাঁ, সন্ধ্যেবেলা তো আমাদের একদিন তো সপ্তাহে আমার ব্যবসা ঝামেলা থাকে তো, যার জন্য সপ্তাহে একদিন। এসছিলাম বা বলছিল যে আমার আপনার কাছে আমি গেছিলাম, আপনি আপনাকে চিনতে পারছেন না, আমি গেছিলাম ওর কাছে, দুবার গেছি ওই ইয়েতে। এইসব না, কিন্তু এই যোগ প্রাণায়ামটা না, এটা তবে কিন্তু খুব 20-22 শিখলে ভালো হয়, খুব বয়সকালে এগুলো হবে না। আমি দম যখন থাকবো, দম মানে আমি যত দম নিতে পারবো, এটা দমের ব্যাপার আছে, যত দম নিতে হবে তত, আর বয়স হয়ে গেলে পারবে। কিন্তু সমাজন না হারিয়ে 60-65 অনেক বয়সে করেছিল, শুনেছি খুব কম বয়সে করেছে, 50-60। বাবাজির ক্যাসেটে আমি যেটা শুনেছিলাম, উনি বলছেন দেখো তুমি যদি এরোপ্লেন তৈরি করতে যাও, তোমার শুধু শুধু তো স্টিল হলে হবে না, স্টিলটাও স্পেশাল কোয়ালিটির হতে হবে, সেটা তোমাকে বানাতে হবে। ঠিক সেরকম এই শরীরে ঈশ্বরিক ওই যে এনার্জিটাকে যদি ধারণ করতে হয়, শরীরের কাঠামোটাকে সেইভাবে তৈরি করতে হবে। ওই যেটা আপনি প্রাণায়াম বলছেন, ওইভাবে তৈরি করতে হবে। মানে প্রথম তো অক্সিজেন শূন্য করতেই হবে, তারপরে শরীরের কাঠামো কঠোর হতে হবে। আমাদের এই শরীরে আমাদের হয়তো অনেক 100 বছর, 100 জন্ম, 200 জন্ম পরে হবে, কিন্তু হবে, যখন এইখানে ঢুকে গেছি হবে আস্তে আস্তে। এবং জন্মান্তবাদে রাম এই বড় বড় এই যে আপনি যে যুদ্ধ হয়েছিল, এই যে যুদ্ধ হয়েছিল কৃষ্ণের সঙ্গে, ওই যুদ্ধের ক্ষেত্রে আমি ছিলাম। আমি ওই যে যখন অর্জুনকে জ্ঞান দেয় ওই কৃষ্ণ, বলা আমি বলছিলাম, আমি বলবো যে আবার ওই কথা আমি ছিলাম, যখন ওই যে অর্জুনকে যে 72টা, ওই যে গীতায় যে কথা, গীতার বাণী হচ্ছে 72টা, উনি বলেছিলেন যে 72টা কথাই অর্জুনকে কৃষ্ণ বলেছেন। হ্যাঁ, বলো আমি তখন শুনে আইছিল যখন যুদ্ধের ক্ষেত্রে, এটা উনি বলেছেন। হ্যাঁ, আর ওই যোগ প্রাণায়াম, ওই যোগ প্রাণ আদিম কাল থেকে এগুলো নানান কারণ আমার ধর্মটাকে এই পজিশনে চলে এসেছে। যোগ প্রাণ এখন নেই, লিপ্ত হয়ে গেছে। তারপর গৌরাঙ্গাদেব এইটাকে নিয়ে বেশি করেন, উনি ওই নাম সংকীর্তন করে নারায়ণ করে চালিয়ে, যোগ প্রাণটা উনিও চালু করে জানেন। কিন্তু এই যে আশ্রম পাশ্রম মঠ মঠে এগুলো এখন সেইগুলাই আমাদের মধ্যে চলছে, কিন্তু সেইগুলো লিখে আর মাথা ঘামেনি, এখন নানারকমভাবে অন্য দিক দিয়ে মানুষকে চলছে, ঠিক আছে? এখন এইসবগুলো মাথা ঘামাচ্ছে। এই হচ্ছে খুব ভালো লাগলো যে আজকে একজন উকিল ছিল অশোক দাস বলে, আজকে তাকে বলেছিলাম জরুরি কেস, যেমন একটা কোর্টের কেস পারবনি, সে তর্ক করতো, খুব খুব তর্ক করতো যখন তখন। আপনি এখানে ফিল্মে কি দেখলেন আজকে? বলতো ফিল্ম, ওই যে আরো সবসময় কপালে দেখছে, আজকে ফিল্মে কি দেখা গেল? হ্যাঁ, কোথায় কি খুব তো চাল মেরে যাচ্ছেন, ঈশ্বর দর্শন করছেন, বলুন না ফিল্মে কি দেখা যাচ্ছে? তারপর বললো দেখ আমি দেখলাম কে যেন একটা টাকা দিচ্ছে, বলে কীরকম, বলে লাল নোট দিচ্ছে, বলে তারপরে দেখলাম এইখানে এসে একজন 20 টাকা দিচ্ছে। এই তারপরে ওকে বলতো ওই ফিল্মের কথা বলতে, আজ কি দেখলেন, কাল কি দেখলেন, উত্তর করতো, বলে আপনার বাড়িতে এরকম কাঠখোট্টা চেহারা, দেখতে যেমন কাপড় পরে এরকম দুটো গামছায় পরে কাজ করছেন,
গায়ের রংটা দেখে কেউ ভজন করবে যে সাধু আপনি, কেউ বলবেনি। যান না একটা আশ্রমে, দেখবেন গদি থেকে এরকম ঠেক দিয়ে বসে আছে সাধুরা, গা থেকে উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে, আর আপনার গা থেকে কিচ্ছুই দেখা যায় না। তাহলে এরকম কি অবস্থা? আপনি না, না, ঈশ্বর হয়েছিল। দেখছেন? বলে তুই জানবি কেন আমার এরকম চেহারা? বলে হ্যাঁ বলুন। বলে দেখ তুই বল দেখি, যুধিষ্ঠির তো ধর্মবাদী, তা শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখালো, যুধিষ্ঠিরকে দেখানো হলো না কেন? সে যে ধর্মবাদী তাকেই তো আগে দেখাবে, বল। তা কিছু বলতে পারেনি। বলে দেখ ওই শক্তি পাওয়ার জন্যে, যখন ওই শক্তি আসবে, আলো যে পাবে, যে শরীরের উপর চাপ তৈরি হয়, সেই চাপ নেওয়ার ক্ষমতা অর্জুনের ছিল, যুধিষ্ঠিরের ছিল না। তথাকথিত আমি যদি এবছর এই জন্মে ব্রাহ্মণ কুলে জন্মাতাম, তাহলে আমার পক্ষে ওই চাপ নেওয়া সম্ভব হতো না। ঠুনকো শরীর, আমি চাষিবাসির ঘরে জন্মেছি, যার জন্য আমি ধান চাষ থেকে মাঠের কাজ লাগে, লাঙল থেকে মাটি কাটা, কাঠ চেরা, ধান সিদ্ধ শুকনো সব করতে পারছি। ওই শক্তি ধারণ করার ক্ষমতা অর্জন করার জন্যেই আমাকে এইরকম জন্মগ্রহণ করতে হয়েছে। এইগুলো বলেছেন ওকে। কর্ম হলো দেখ। শুল্প খুব পরিশ্রম করতে হয়। এই যে মানে মোটামুটি শরীরে উনি প্রচুর পরিশ্রম করতেন, মানে যে মাটির কাজটা করতেন না, ও সকাল 6টা 7টা থেকে 12টা পর্যন্ত, মানে কঠোর পরিশ্রম। ওই পরিশ্রম শরীরটাও লোহার মতো হয়ে যেত। ওই শরীর সকলে পরিশ্রম করতে, ওই পরিশ্রমটাই দরকার। যার জন্য এই যে রামকৃষ্ণ ওই অবস্থায় করতে পারেন, উনি তো পরিশ্রম করতে পারেননি। উনি তো মানে করেছিল, মানে খাওয়া দাওয়া করতো, করতো। উনি কোনো নেগলও করেননি, আর ওই পুজো পদ্ধতি পরিশ্রমও করেননি। আর যোগব্যায়াম টুকটা যেটা করতেন, উনিও জ্ঞান লাভ করেছেন। উনি অতটা রাখা খুব কঠিন হয়ে গেছে, যার জন্য উনি খুব বক্তব্য রাখতে পারেন। যত মত তত মত বলেছেন, বোম্বে থাকা যায় না বেশি দিন। বলছে ও পরিশ্রমই করতো না, ও শরীরটা খুবই ছিল না, শরীরের তেজটা কম ছিল। যত আপনি পরিশ্রম করবেন, কায়িক পরিশ্রম, তত শরীরটা তোমার ঠিক থাকে। উনি এখন খুব পরিশ্রম করতো, যার জন্য উনি পক্ষে খুব সহজ হয়েছে। কিন্তু আমরা সেই সাধারণ মানুষরা এই পরিশ্রম করিনি। প্রচুর পরিশ্রম করতাম। ওই ইট বালি, মানে ধরো মাটির তৈরি করা, মাটির ইট তৈরি করা, টালি তৈরি করা, ইট সারাদিন মাটির দিয়ে পরিশ্রম করা, সব সময় পরিশ্রম। আবার তাকে ঘুরিয়ে মটকা তৈরি করতে হয়, হেভি লোড পরিশ্রম করতো। হ্যাঁ, দুদিকে দুটো বল, আর টালির কাজ করতো না। টালির কাজ, তার টালির মাটির যত পরিশ্রম, সারাদিন পরিশ্রম করতো। ওই পরিশ্রমের জন্য সুবিধা হয়েছে। উনিও বললো যে আমি যে এই কাজটা তাড়াতাড়ি হচ্ছে, সকলে তোমরা পরিশ্রম করে সুবিধা হবে। কিন্তু যারা শিক্ষক মাত্রা তারা পরিশ্রম করতে পারেন বেশি, তারা তো সারাদিন ঘোরাঘুরি কায়িক পরিশ্রমটা করেন, মাথার পরিশ্রম, ব্রেনের পরিশ্রমটা, যার জন্য তার পক্ষে অসুবিধা হবে। আর এই যে যোগ প্রাণায়ামটা বললাম না, এটাকে যত আপনি ঘষবেন তত ভালো হবে। সাধারণ মানুষ করলেও কাজ হবে, যে বলতে হবে না যে আমি টাইম নিয়ে করলাম, শরীরে উপকার হবেই না, এবং এটাও আমরা আস্তে আস্তে কাজও হবে। আবার আপনার মধ্যে নানা রকম সততা, মানে বিবেক, বৈরাগ্য আপনার মধ্যে সব আস্তে আস্তে ফুটে গেছে এটা করলে। আর এই যে মেন আধ্যাত্মিক মেন হচ্ছে এইগুলো, আপনার বিবেক, বৈরাগ্য, মানবতা, এগুলো রাখতেই হবে। আর এগুলো না রাখতে পারলে আসবে, এগুলো আস্তে আস্তে আপনার মধ্যে এগুলো করলে আস্তে আস্তে এসে যাবে, এর আস্তে এসে যাবে। না, আজকে আমার বলার সব থেকে বড় জিনিস যে আমরা খুব একটা সবাই বলে আপনার কথা শুনেছি, যোগাযোগ পাইনি। তো এইখানে একটা থিওরি আমি ম্যাচ করাতে পারছি। স্যারেন্ডার ছাড়া কিছু পাওয়া যায় না। মানে যতক্ষণ না আমরা পুরোপুরি আর হবে না, হাল ছেড়ে দেবো, কিছু পাওয়া যাবে না। কীরকম আমরা সত্যি বলছি আপনাকে এই বাবার সামনে বসে, না আর মনে হয় আমাদের যারা বাবাজির একদম ডাইরেক্টে ছিল, আমি ছিলাম, আমি অল্প দিন 1992 থেকে ছিলাম, তাদের না আসাতে আমরা একটু খুব দুঃখ পেতাম, কষ্ট পেতাম। সত্যি কথা বলছি, স্যার প্রতিবার এসে বলতো আমি না ডেকে এসেছি, ওরা আসেনি, আর এটাই আমাদের শেষ, এই কথাটা বলেছেন, আজকেও বলেছেন। তো সেইখানেও দেখলাম আর করলাম, তো কথা বললেই আমাদের মিটিংয়ে স্যারেন্ডারটা আসে। তো উদ্দেশ্য হচ্ছে এগুলো এক্সাম্পল। আমার যেটা মনে হয়েছে যে যেভাবেই হোক সেই পরম, মানে জীবনের যে উদ্দেশ্য, পরম শক্তির সঙ্গে যুক্ত হওয়া, এটা হচ্ছে লক্ষ্য, এইটা হচ্ছে আমাদের গোল বা টার্গেট।
এইটার জন্যে বিভিন্ন পথ আছে। আমি এখান থেকে দিল্লি বিভিন্ন পথে যেতে পারি, অরুণাচল প্রদেশ হয়ে যেতে পারি, আহমেদাবাদ হয়ে যেতে পারি, মাদ্রাজ হয়ে যেতে পারি, এই ব্যাঙ্গালোর হয়ে যেতে পারি, ভুবনেশ্বর হয়ে যেতে পারি, সরাসরি দিল্লির ফ্লাইট ধরতে পারি। তো ওই যে যুক্ত হওয়া, ওনার সঙ্গে ওই বস্তুর সঙ্গে যুক্ত হওয়া, এটাই কিন্তু আমাদের জীবনের যে লক্ষ্য, তার বিভিন্ন রকম রুট। কেউ বলছে কর্মযোগ, সেই যুক্ত হওয়া, কেউ জ্ঞানযোগ, যেটাই ক্রিয়াযোগেরই অংশ। আরেকটা আমাদেরই একজন মেম্বার আছেন, আছে আমার ভাই হয়, সেটা হচ্ছে তাপস। সে ভক্তিযোগে এতটাই আছে, সে মনে করে যা কিছু আমার ভক্তিযোগ হলেই চলে যাবে। এবং আমি সকলের অনুমতি নিয়েই বলছি, বাবাজির যে আগের জীবনটা ছিলেন, মানে স্বয়ং রামকৃষ্ণ, উনি কিন্তু ভক্তিযোগ মানে ব্যক্তি বিশেষে গেছেন, স্যার যেটা বলেছিলেন। এবারে আসছে আমি সমাজগুরু হিসাবে, আগেরবার এসেছিলেন কিন্তু উনি ব্যক্তিযোগ হিসাবে। আমি সাধন ভোজন করে নিজেকে হারিয়ে সেই যোগের সঙ্গে যুক্ত হলাম, ভক্তিযোগ, দ্যাট ইজ কিন্তু স্যারেন্ডার। জ্ঞানযোগ ক্রিয়াযোগের অংশ। কর্মযোগ, আমি কাজই করে যাব কিন্তু তার ফলটা আমি আশা করব না। খুব কঠিন, বলাটা খুব সোজা, কিন্তু এই যে কী কঠিন এটা ভাবাটা খুব মুশকিল। যেটা এক্সাম্পল হিসাবে বলি, আমি এই বাড়িতেই আসতাম, বাবাজি ছিলেন, আসলে একরকম কথা হতো, আবার বাড়ি যাওয়ার সময় আরেক রকম হয়ে যেতাম। আসার সময় তো মনে আকুম বাকুম করে একটা খিচুড়ির মতো মন থাকতো। তো একদিন উনি বললেন, চল গুরুপদ, একটু নোনাচোক যেতে হবে। বলে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার সাইকেল ঠেলেই যাচ্ছি, উনিও যাচ্ছেন। তো ওই যেখানটা এরকম ডি এর মতো আছে, ওই ডি টাইপের দিকে যাওয়ার জন্য একটা বাঁক আছে সুইলিসের মতো, ওইখানটা যেতে একটা ফাঁকা জায়গা। আমার মনে হলো আজকে একটা মনের কথা জিজ্ঞাসা করবে। বাবা বলুন তো, আপনার কাছে আসলে একরকম হই, আবার চলে গেলে যখন সাধারণ জীবনযাপন করি তখন অন্যরকম হয়ে যায় কেন? এটা না কেমন নিজেকে একটু কেমন লাগছে। বলে দূর বোকা, এটা তো হবেই। নুন জানিস নি, জলে দিলে গলে গেল। আবার যখন সেই জলটাকে মারতে কত এনার্জি দিতে হয়, তারপর সে নুন হয়ে আসবে। এটাই তো স্বাভাবিক। তবে কি জানিস, মাটির তৈরি জিনিস দেখেছিস কোনোদিন? এই কুমোররা যেটা হাঁড়ি কড়া কুমটি এসব তৈরি করে, তোরা তো ওসব ব্যবহার করিস নি, আমাদের সময় ওগুলো ছিল। ধর মাটির হাঁড়ি, যে মাটির হাঁড়ি তৈরি হলো, তাতে জল দিলাম, গলে গেল, তাতে ভাতও হবে না, কিছুই হবে না। কিন্তু ওই মাটির হাঁড়িটা একদিন যদি পুড়িয়ে ফেলা যায়, তার নিচে আগুন উপরে জল, আর কিন্তু সে বলবে না। এই যে তুই বললি আমি আপনার কাছে আসলে একরকম হয়ে যায়, আবার চলে গেলে একরকম হয়ে যায়, এই করতে করতে একদিন তুই পুড়া হয়ে যাবি। তখন দেখবি তোর আর এই দুঃখটা থাকবে, আর জানবি এটা সকলের হয়। দুঃখ করছে, যা ভালো এই যে বাড়ি যাবি তো? হ্যাঁ বাড়ি যাবি বলে এরকম করে যাওয়ার পরে আমার মনে হলো আজকে আমি কি অদ্ভুত জিনিস পেলাম তো একটা, যে এরকম একটা বিজ্ঞানকে এত সহজ করে দিল নামে। হ্যাঁ, ধর্মীয়ভাবে আমি শিক্ষাটা নিলাম। তো উদ্দেশ্য হচ্ছে এটাই আমার বলার, যে সবের যে আমাদের জীবনের উদ্দেশ্য যোগ, সেই যোগটা বিভিন্নভাবে আসতে পারে। তো সেই যোগটার জন্যে যে পথেই গেছেন সেভাবেই সাফল্য হয়েছেন। কিন্তু ওনার যে পথটা, সেটা কিন্তু চরম বা পরম সত্য বলা যায়, কারণ উনি সব যুগগুলোকে যুক্ত করে একটা কমন থিওরি দিয়েছেন। সেটাই হচ্ছে মজার ব্যাপার, উনি সবগুলো বুঝেই বলেছেন যে সবার মূলে একটাই পথ, তাকে পাওয়ার পথ একটাই, মানে যোগ, যুক্ত পথ। যত মত তত পথ, এগুলো হচ্ছে এক একটা ফর্মুলা। কিন্তু এই যে সব কিছুর মূলে যে যুক্ত হওয়া, ওই তাকে এক, তিনি এক, এবং তাকে পাওয়ার পথও এক, অর্থাৎ যুক্ত হওয়া। তো সেই যুক্ত হওয়ার মূলে আমাদের বাদ সাজে কোথায়? আমাদের বাদ সাজে যে আমাদের ভ্রান্ত ধারণা, বললে ভ্রান্ত ধারণা, কিন্তু আসলে এটাই ধারণা। আমরা যেই জগতের মধ্যে আছি, সেই জগতে এটাই স্বাভাবিক আমরা ওই সূক্ষ্ম জিনিসটাকে দেখার বা বোঝার প্রথম কথা চেষ্টা করি। যারা কোটি কোটি মানুষ চেষ্টা করেছে, তাদের দু একজন হয়তো ওই দিকে বোঝার কাছাকাছি গেছেন, আর যারা এরকম কোটি কোটি মানুষ গেছেন, তাদের মধ্যে এক একজন হয়তো বুঝতে পেরেছেন। যেটা উনি বুঝতে পেরেছিলেন সেটা কি? দেহত্ব বোধ থেকে সূক্ষ্ম আনন্দে পরিণত করা।
এই যে স্থূল আমরা দেহতে আমি ভাবি, আমি যেটা মিটিংয়ের মধ্যে প্রায় বলি, আমি রিপিটই করছি, সবাই জানে না, যে আমি যদি মনে করি আমি গুরুপ্রসাদ কপাট, আমার দুটো পা, দুটো হাত আর একটা শরীর কেন্দ্র, আমি একটা জায়গায় চাকরি করি, সেখানে মাইনে আনি, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমি এইভাবে জায়গা জমি কিনি, ব্যাংকি হ্যান ত্যান করি, খাই দাই, এই ভাব থেকে কিন্তু আমি সূক্ষ্ম জিনিসের চিন্তাটা করতে পারবো না। এই চিন্তাটার জন্য একটা আলাদা জগতে যেতে হয়। সেই জগতে যাওয়ার বিভিন্ন পথগুলো হচ্ছে কর্মযোগ, ধর্ম, এই জ্ঞানযোগ, ভক্তিযোগ, এইগুলো। কিন্তু ওই দেহত্ববোধ থেকে যদি না বেরোই, তাহলে জড়জগৎ থেকে আমি আবদ্ধ হয়ে থাকবো। যদি জড়জগতে আবদ্ধ হয়ে থাকি, আমি কোনোদিনই ওটার দিকে আমার ভাববার সুযোগ আসবে না। আর হাজার হাজারভাবে ভেবে যখন ব্যাকুল হৃদয়ে যখন মনে হবে আর হবে না, মনে হয় কেবলমাত্র তখনই ওই দয়াটা আসে। যেমন আমি মানে সরাসরি বলছি, আপনি কিছু মনে করবেন না, আমরা কিন্তু এরকম হতাশ হয়ে গেছিলাম যে আপনি আর আসবেন না আমাদের। আর না, শুধু উনি নয়, অনেকের কথাই আমরা আলোচনা করলাম, অনেকের কথাই, কিন্তু আজকে আসলেন আমাদের সেই হতাশা তৈরি হওয়ার পরে, যখন মানে এটা মানে বাস্তব সকলের মধ্যে এটা আসছে। স্যার তো আজকেও বলছে আর আমার হয়তো এটাই শেষ, স্যারের শরীর খারাপ বলে, কিন্তু স্যারের শেষ প্রশ্নই নেই, আমরা যতদিন স্যারও ততদিন। তো সেটাও সব জায়গাতেই দেখি, যখন একদম এন্ডে চলে যাওয়া যায় না, তখনই কিন্তু সেই পরিবর্তন বা আশার আলোটা আসে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই বোধটা তৈরির জন্যে কিন্তু খুব সহজভাবেই বোঝা যায়, যখন আমরা দেহের মধ্যে সীমাবদ্ধ না, আমরা কেবল দেহ আর মন নিয়েই ভাবি। আজ আমার মনটা না খুব আঘাত পেলাম, আজকে আমি এটা গেন করলাম, আমার মনটা খুব আজকে খুশি। তার মানে মন আর দেহর মধ্যেই আছি, কিন্তু এই মন আর দেহকে নিয়ন্ত্রণ করছে যে, সেইটাতে কিন্তু আমরা যেতে পারি না, বা আছে বলে কিছু মনে করি না। এই যদি মনটা আমার, আমি যদি মনই হই বা আমি যদি দেহই হই, তাহলে কে বলছে আজকে আমার মনটা খারাপ? কে বলছে আমার মনটা আজকে ভালো? তাহলে দেয়ার ইজ সামওয়ান। আমি ধর্ম বুঝি না বাবু, আমি একটুকুন বুঝি বিজ্ঞান বা সাধারণ, মানে আমি ওই যে ইংলিশ টিচারদের কথা বলি, বাংলা টিচারদের কথা, আমার আজকে মনটা খারাপ, তাহলে আমি কে? তাহলে কি আমি মন? আমার মন বলছে আমি মন খারাপ? হতে পারে না। ধর্ম নয়, আমি সাধারণ যুক্তি দিয়েই বলছি, তর্কশাস্ত্র যেটাকে বলে সেটা দিয়ে দিয়ে জানি। আজকে আমার শরীরটা খারাপ, কে বলছে আমার শরীরটা খারাপ? তাহলে আমি কে? মজার ব্যাপার হচ্ছে, কারণটা এটা বলার, যখন ওনার খুব শরীরটা খারাপ, ডক্টর সুবল ঘোষ এসেছিলেন এই বাড়িতে, এসে বলছিলেন, বাবাজি কেমন আছেন? ক্যান্সার, টার্মিনাল ক্যান্সার, যায় আর কিছুদিন পরে। সে অবস্থায় উনি ট্রিটমেন্ট করছে। এই স্যার ছিলেন, স্যার বৌমারা আছেন, বৌদিরা আছেন, সবাই আছেন। আমি ওনাদের শোনা কথা বলছি, কিন্তু আমি ওটাকে আমার হার্ড ডিস্কে এইভাবে নিয়ে নিয়েছি, যদি শেষ জীবনে আমার যদি শেষ নিঃশ্বাসের সময় যদি একটা জিনিস মনে হয়, তাহলে ওইটুকুনি মনে হবে। আর তাহলেই আমি মনে করব যে আমি ওনার সান্নিধ্য পেয়েছি। সেটা হচ্ছে, উনি বলেছিলেন, ডাক্তারবাবু আমি ভালো আছি, শরীরটা ঠিক যাচ্ছে না। এবারে তাহলে কি বলবো, উনি ছিলেন ভীমচন্দ্র গুড়ে একটা শরীর কাঠামোর মানুষ, তাহলে কি উনি ছিলেন ভীমচন্দ্র গুড়ে একটা শরীর কাঠামোর মানুষ, আমাদের মধ্যে দুটো পা দুটো হাত মানুষ? কি করে বলতে পারে, যেখানে যন্ত্রণার শেষ বয়সে বলছে মেজবৌদিকে যে আমাকে আজকে একটু বিষ এনে দেবে, বিষ আমি আর পাচ্ছি না, মুগটটা দিয়ে আমার মাথায় মেরে দাও, আমি আর পারছি না। এবং সত্যিকারই আমাদের সেই অ্যাকশান নিতে হয়েছে, এটা বাস্তব, মুখের কথা নয়, যে আমাদের আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাদের এবারে একটু ওষুধ দাও, যন্ত্রণা লাঘবের ওষুধ দাও, পেন কিলার দাও। তাহলে সেই ব্যক্তি যদি ব্যক্তিই হতো, কি করে বললো আমি ভালো আছি, একদম ফ্রি ফ্র্যাঙ্ক। কাকে বলছে? একদম ধর্মযোগী নয়, ডক্টর সুবলচন্দ্র ঘোষকে আমরা এখানে এলাকার সবাই চিনি, উনি ধর্মযোগী নয়। যে ঠাকুর রামকৃষ্ণ আসছিলেন বা শ্যামাচরণ লাহিড়ী এসেছিলেন, তার সঙ্গে ধর্মযোগ সম্বন্ধে কথা হচ্ছিল, সেটা কিন্তু ছিল না, কনটেক্সটটা ছিল কিন্তু ডক্টর অ্যান্ড পেশেন্ট, বিটুইন টু ম্যান। সেখানে উনি বললেন আমি ভালো আছি ডাক্তারবাবু, শরীরটা আমার ঠিক যাচ্ছে না। তাহলে উনি কে? আমার এইটাই যদি আমার প্রত্যেকেরই শেষ নিঃশ্বাস যাবে, যদি আমার শেষ নিঃশ্বাসের সময় যদি আমি এইটা স্মরণ করতে পারি, তাহলে আমি মনে করব ওনার আমি কিছুটা হলেও এই জন্মে পেলাম, আর পরের জন্মে আরও বেশি পাবো।
এটা আমার কেন কি জানি আমার খুব বড় ইচ্ছা। লোকে বলে যে আমার পরের জন্মে কি হয়ে যাবে, আমার কেন খুব ইচ্ছা আমি পরের জন্মে আরও সামনে যাব, আমাদের এই সান্নিধ্যটা আরও ঘনিষ্ঠভাবে পাবো। কারণ উনি কিন্তু এবারে এসে ওনার আগের জন্মের অ্যাসোসিয়েশনটা কিন্তু ডেসক্রাইব করে গেছেন। আমি সেই সৌভাগ্য হয়নি ডাইরেক্ট কানে শোনার, কিন্তু করে গেছেন। তার মানে জন্মান্তর সায়েন্টিফিক, এটা নিয়ে কোনো ডাউট নেই, জন্মান্তর সায়েন্টিফিক। আমি 101টা উদাহরণ দিতে পারবো, এক্সাম্পল করতে পারবো। বাট এইটা যে পেলেন, এইটা যদি আমি উপলব্ধ করতে পারি 1%ও যে আমি ভালো আছি, আমার শরীরটা ভালো যাচ্ছে না, তার মানে উনি শরীরই ভীমপদ গুড়ে নন। আর আমার এটা বলার উদ্দেশ্য এইটাই, রিপিটেডলি, যদি আমরা এইটা একটু একটু করেই তো অনুকরণ করতে হয়। একটা ছোট্ট শিশুকে প্রথমেই তো আর 1 চামচ দুধ খাই দেয় না, একটু মধুর টোকা জিভে মাত্র দেয়, তারপরে আস্তে 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 করে যত বড় হয় সে কিন্তু ঢক ঢক করে গ্লাস গ্লাস জল খায়। আমরা এখন একসঙ্গে 2 লিটার জলও খেতে পারি, কিন্তু একটা বাচ্চা যখন জন্মায়, আমি কিন্তু যতটুকুন দেখেছি, এখন তো দেখা যায় না, সব নার্সিংহোমে হচ্ছে মধু বলতে কি জিনিসটাই জানে না, কিন্তু একটা ড্রপ অফ মধু জাস্ট লিভে টাচ করে। তাহলে এই যদি সূক্ষ্ম একটা জিনিস আমাদের টাচ হয়ে যায়, আমি তো শরীর নয়, মানে যেটা ফর এক্সাম্পল আমি তো ভালো আছি কিন্তু আমার শরীরটা ভালো যাচ্ছে না, এই সান্নিধ্যে যখন আমরা আসছি, আজকে যারাই আছি আমার মনে হয় তারা সৌভাগ্য যে আমরা একদিন কিন্তু আজকের 1 ফোঁটা মধু একদিন কিন্তু 2 লিটার জল খাওয়ার সমান হবে। এটা আমার চরম আশা, এই অ্যাসোসিয়েশনে থাকার এই সুযোগ। এবং আমি প্র্যাকটিক্যালি এটা আমি প্র্যাকটিস করি। প্র্যাকটিস কীরকমভাবে করি, যখন তখন কর্মক্ষেত্রে থাকলেই ঝগড়াঝাঁটি, চিৎকার চেঁচামেচি, বাঘ বিতণ্ডা, মন খারাপ, বাজে কথা বলা, আমিও কাউকে উচ্চস্বরে বলা, এগুলো আসে, নর্মাল, এটা সবাইয়ের আসে। আমি একটা মাছ কিনতে গেছি, সেখানেও তর্ক বিতর্ক আসে। আমি ওনার সামনে বসে বলছি, আমি এটা চেষ্টা করি, খুব কম ক্ষেত্রে সাকসেসফুল সঙ্গে সঙ্গে হই, পরে পরে হই, আমি চেষ্টা করি। সত্যি কি ওই কথাটা আমাকে বলছে, যে বলছে হ্যাঁ তোমার নলেজ নেই, তুমি এইরকম মিটিংয়ে এইরকম একটা ইস্যু তুলতে গেছো, তোমার এটা না, তুমি এই পজিশনে থেকে তোমার একটা মানে ল্যাক অফ নলেজ, তোমার এই ইস্যুটা মনে হলো না যে কোন মিটিংয়ে কোনটা তুলতে হয়। আমি তো ঠিকই ছিলাম, আমি হয়তো ভুলই ছিলাম। তখন সত্যিকারই যা মনে হয় না, তখন ওইসব তত্ত্ব আর থাকে না। আমি শরীর নয়, আমি ম্যানেজার নয়, আমি এই পোস্টের চেয়ারের লোক নয়, আমি সূক্ষ্ম আত্মা, ওসব সত্যি মনে আসে না। কিন্তু অনেকক্ষণ ধরে কাঁপচাতে কাঁপচাতে যখন একটা সাপ ব্যাঙ ধরে, তার মুখের থেকে বড়, কিন্তু সেই তার লালারস দিয়ে আস্তে 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 জিরাতে জিরাতে গোটা ব্যাঙটাকেই কিন্তু গিলে খায়। দেখা যায় গলাটা সাপের শরীর থেকে 3 গুণ হয়ে গেছে, আমার নিজের চোখে দেখা। কিন্তু এটা কি ধরে রাখা যায় না, মনে হয় থিওরিটা ব্যাঙের মতোই হয়ে যাবে। ধরে রাখাটা খুব কঠিন, বাস্তব দিয়েই বলছি, ধরে রাখাটা খুব কঠিন। সে বাসে একটা সিট নিয়ে বসার জন্যই ঝগড়াঝাঁটি দিয়ে হয়ে যায়, পটল কেনার সময় ঝগড়াঝাঁটি হয়ে যায়, পাশের লোকের জায়গা আমার জায়গাতে সে ময়লা ফেলছেই হোক, বা আমার ছেলেকে কেউ কিছু খারাপ বলছেই হোক, বা আমার অফিসের কাজ নিয়ে খারাপ বলছেই হোক, যখন এই আঘাতগুলো আসে না, তখন যদি একটু ওই মধুর ড্রপের মতো নিতে পারি, যে আমি তার সান্নিধ্যে ছিলাম, যে বলেছিলেন আমি কিন্তু ভালো আছি কিন্তু আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাহলে আমিও কি তার এত সান্নিধ্যে থেকে একটু আশীর্বাদ পাবো না? এটাকে আমি এস্টাবলিশ করার চেষ্টা করি। আর 3 বেলা ক্রিয়াযোগ করা সম্ভব হয় না, মাঝখানে করতে গিয়েছিলাম, নিজের কথা বলি, কিন্তু ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, আবার রিটার্ন করেছি যে না, আমার মধ্যে এটা পারা যায় না, শরীর দেয়নি, এতই শরীর খারাপ হয়ে গেছিলো, মানে যায় অবস্থা, মানে শ্বাসকষ্ট। সেটা একটা বড় ইতিহাস এক্ষুনি। আর এইভাবে আমার প্রথম কথা, সেই লেভেলের নলেজ তো নেই, স্যার বা ভীমদা এরা বলতে পারবেন, কিন্তু সত্যিকার সেটা কঠিন। কল্যাণও করতে গেছিলো, মানে জীবন চলে যেতে পারে এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে ডাক্তারি ফাক্তারি হয়েও কিন্তু এটা হয়েছে। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে যে সবাই আসছি, যোগাযোগটা রাখবো। আমি বলছি যে সজল অন্তত আসবে, এলেই আমরা একটু ভরসা পাবো, উৎসাহ বাড়বে, অনুপ্রেরণা পাবো। সত্যিকারে বলছি, আর প্রাণ খোলা কথা, যে আমাদের ভরসা হচ্ছে সজল অন্তত আসবে বলছে। আর একটা শুভ খবর বলে দিই, আমাদের এই অর্গানাইজেশন যা পোর্টফোলিওটা বড় কথা নয়, আমাদের একটা ইচ্ছা ছিল যে আজকের দিনে তো আর শুধু আমরা এই 50, 100, 200 টাকা দিয়ে পকেটে রেখে রেখে তো চালাতে পারবো না।
আমাদের অর্গানাইজেশন থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছি, তার ডিডস বেরিয়ে গেছে, তার মেমোরেন্ডাম বেরিয়ে গেছে, তার কমিটি যাই থাকুক না কেন, যেটা সবথেকে বড় প্রয়োজন ছিল, যে যা দিচ্ছে 2000 দিক, 5000 দিক, 200 দিক, 500 দিক, আমরা সেটাকে নিয়ে কারো ব্যক্তিগত তহবিলে না রেখে আমরা একটা অর্গানাইজেশনের অ্যাকাউন্ট খুলব। সেটা আজকে ক্লিয়ার হলো। আজকে একটা শুভ দিন, আজকে আমাদের ক্লিয়ার হলো। সব থেকে ভালো লাগছে, উইথিন 7 days আমরা চেক বই পেয়ে যাবো, পাসবই পেয়ে যাবো, স্যারকে ডেকেছেন দিয়ে দেবে। আজকে আমাদের সেটা ক্লিয়ার হলো। সম্ভবত আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, কেউ সেই অ্যাকাউন্টে ডাইরেক্ট করে দিয়ে খালি ইনফরমেশানটা দিয়ে দিতে পারে, যেটা আমাদের কাছে কিন্তু একটা বড় শুভ খবর। এটা আমার কাছে আরেকটা ডিক্লিয়ারেশন। গুরুদেবের মালিক সম্পর্কে একটুখানি বলে নিই। গুরুদেবের মালিক ও তো পুরো জীবন ওরা শাসন, লক্ষ্য রাখছে কোথায় ফাঁকি মারছে। দেববন বলে কিছু একটা লাগছে, আর ওনার কোথায় লাগছে? যেমন জ্ঞান না করে পরে বলে অর্থনীতি এত দুর্বল হয়ে গেলো, বলে আমি খুব মানে তখন দুটো একটা ব্যাপার ছিল, বলে 2-1 মত ভাত দেয়নি বলি, মানে বলে মানে ও তখন প্রথম তখন তো আমরা হয়ে যখন জ্ঞান লাভ সে সময় উনি খুব অর্থনীতি দুর্বল হয়ে গেছে। মানে তখন তো ইনকাম ওই তো কাজে তখন আলাদা 1 টাকা 50% ইনকাম 40%। ওই যখন জ্ঞান লাভ করার সময় না উনি ওই সময় খুব হ্যাঁ যে শরীর সে হয়ে গেছে, মানে জ্ঞান লাভ করার জন্য মানে নিঃশ্বাস চলছে তার 5 মিনিট তার নিঃশ্বাস চলছে, তার শরীরটা কী হবে। হ্যাঁ বলছে আইঠাই করছি শুধু, বলছে 1 মাস আমি বিছানায় ঘুমাতে পারি, উঠতে কি লাভ, মানে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। মানে নিঃশ্বাস বন্ধের তুমি দেখো না, তুমি যদি 1 মিনিট নিঃশ্বাস বন্ধ করো তোমার আইঠাই হতে ধরো 5-6 মিনিট হয়ে বলছে প্রথম 1-2 মাস আমি থাকতে পারতো, আস্তে আস্তে ওটা হয়ে যাওয়ার পরে 1 বছর পরে আস্তে আস্তে জ্ঞান লাভের পরে ওই যে নিঃশ্বাস ওর বন্ধ হয়ে থাকা, মানে জ্ঞানী লোকে তো এইটাই বিশাল। ওই যে জ্ঞান লাভ করার পর যে কষ্টটা থাকতে পারে, একমাত্র খেঁচুরি মুদ্রাই ওকে বাঁচিয়ে দেবে। ওই খেঁচুরি মুদ্রা আর অস্থির মুদ্রা, শক্তি চালনের মুদ্রা, 3টে, মানে শক্তি চালনের মুদ্রা আর অস্থির মুদ্রা, ওই যেটা কচ্ছপের ফর্মুলা। কচ্ছপ কেন 400 বছর মাত্র 300 বছর, ওই ফর্মুলার জন্য কচ্ছপ। হ্যাঁ, আর ব্যাংক না খেয়ে 3 মাস থাকতে পারে। কেন? বলে আমরা ওইগুলো রিসার্চ করেছি, ব্যাংক কি করে এতদিন বেঁচে থাকে। একটা ব্যাংক 3 মাস না খেয়ে থাকে, 4 মাস। কচ্ছপ, সাপ ওরা খেঁচুরি মুদ্রা করে থাকে, আর কচ্ছপ অস্থির মুদ্রা, শক্তি মুদ্রা, আর যার জন্য এতদিন বাঁচছে। ওই ফর্মুলাটা আমাদের যোগের মধ্যে পড়বে। ওই যে 9টা ফর্মুলা তার মধ্যে এগুলো পড়বে। অস্থির খেঁচুরি মুদ্রা, অস্থির মুদ্রা, শক্তি মুদ্রা, হ্যাঁ এগুলো পড়বে। এই মুদ্রাগুলো জানলে শরীরের উপকার, বিশাল উপকার। আমি যে বললাম যে এগুলো যে যোগগুলো অথচ খুব সাধারণ, কিন্তু এমন কঠিন নয়। যে বললাম কঠিন নয়, তুমি অভ্যাস করতে আস্তে হয়ে যাবে। খুব বয়স গেলে কষ্ট হবে। তোমার বয়স 20, 22, 25, 30-এর মধ্যে স্বাভাবিক আস্তে আস্তে হয়ে যাবে। তুমি আস্তে আস্তে নিজেই কন্ট্রোল হবে, আস্তে কন্ট্রোল। শোনা যায় ওই গুরুদেবই বলছিলেন শঙ্করাচার্য নাকি পূর্বের জন্য নাকি ওরকম সাধন করতে উনি এমনভাবে মারা গেছিলেন, যোগ প্রাণায়াম করতে মারা গেছিলেন। উনি একটু গল্পতে বলেছিলেন মারা গেছে পরের জন্য। তবে এগুলো খুব এগুলো স্বাভাবিক আস্তে আস্তে করলে হয়ে যাবে। যে আপনি স্বাভাবিক আস্তে আস্তে কন্ট্রোল করতে আস্তে আস্তে, একবারে বেশি দেব করতে পারবেন। ওই জন্য যোগ প্রাণায়াম কিন্তু 6 মাস 1 বছর ধরে আমরা সামনে মানে বেশি দৌড়াতে গেছি। না হবে আমাদের, আস্তে আস্তে কিন্তু হবে আবার, আমি মনে হচ্ছে আবার শুরু করা যায়। চলে এসেছি। আস্তে আস্তে করলে যোগ প্রাণায়ামটা সব থেকে বড় কথা এরকম হাই পাওয়ারের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। ফর্মুলাটা আমরা যদি পড়ে যাই তো সব থেকে কষ্ট তো সেই পাচ্ছে। হ্যাঁ, আজকে যদি তোমার ছেলে পড়ে যায় সব থেকে কষ্ট কে পায়? এবং ওই যে ক্যান্সারের কথা বললে না, উনি যখন আমার প্রথম যোগাযোগ উনি বলে দিয়েছিলেন যেমন মৃত্যুকালে আমার ছেলের হয়তো ক্যান্সার, ক্যান্সারে মানুষ বলেও দিত। উনি বলে দিলেন যে আমি ক্যান্সারে আমার মৃত্যু আছে। রামকৃষ্ণ, আমি ওই রামকৃষ্ণের কথা বলতে বলতে উনি বলছে, বলে আমার দুঃখ চমকি দিত। তখন অনেক সময় যে যোগাযোগ হয়েছে 4 বছর, ও বলে দিলে আমি ক্যান্সারে মারা যাবো, আমার ক্যান্সার রোগ হবে। রামকৃষ্ণ যে ক্যান্সার সাধু মানুষ, অনেকের বলছিল যে আমারও ক্যান্সারে মারা যাবো। তো আমরা কি ক্যান্সার এরকম খাটুনের লোক আগেই বলে দিয়েছিলেন? হ্যাঁ আগে বলেছি তো মারা যাবো, এটা আমি জানি। আপনি আপনার নাম্বারটা দিয়ে যান, আমাদের গ্রুপে আপনাকে থাকতে হবে। আপনি হবে মাসে একদিন হলো ফোন ব্যবহার করি নি। হ্যাঁ, কোন দিন আমার ফোন নেই, ফোন নেই কেন? যোগাযোগ করে আমি থাকি না প্রায় সময়। ফোন নেই বললে ফোন কিনতে হবে আমাদের জন্য। অনেক শান্তিতে আছে। হ্যাঁ, এই যে ফোন ব্যবহার করি না, যখন কাজ ফোন করবে, ফোন একটা যদি আছে সেটা ব্যবহারের পরে আছে। বাড়িতে কারণে হ্যাঁ,
পরে আপনার যে মিটিংটা হ্যাঁ। থাকলে আপনার থেকে কিছু অনেক কিছু অনেক জানার আছে না? অনেক কিছু আচ্ছা আমি সময় করে এসে আমি ওটা ওনার হোয়াটসঅ্যাপ দিয়ে শুনুন, আপনি- স্যারকে সমস্তটা বলতে হয়। এবার আপনি থাকলে স্যারের একটু সাপোর্ট হবে না? আমরা তো সোনার পাবলিক সব, শোনার জন্য 10 জন বসে আছে, স্যার একা কত বলবেন? স্যারেরও তো বয়স হচ্ছে, স্যারেরও তো চাপ পড়তেছে, অনেক কষ্ট দেখতে। না আসল কিন্তু গুরুদেব তখন অনেককে বলেছিল যে গুরুদেব তো বলেছিল যে যোগপ্রাণ শিখো, কেউ তখন শিখে এবং লাস্টে এই যে ফর্মুলাটা নিয়ে আমার সঙ্গে নিমাই পাল ছিলেন ওর সব তক করছে। বলে তুই কিছু জানো নিমাই পাল আমাকে অনেক বলে আমি তুই আমি কি পড়াতে তক করতে কেমিস্ট্রি পড়াতে কি এসকেজি কেমিস্ট্রি পড়াতে না বলে আমি সব জানি আমি কিন্তু মহারাজ সব জানলে আমি জানি বলে ঠিক আছে নিমাই আমি গুরুদেব বসে নিমাই রাজ আর এই পাশে আছে নিমাই তুই ওকে শিখিয়ে দে কিছু বল ওইবার নিমাই দা বলতেছি ফর্মুলা কিন্তু কেমিস্ট্রি আমি আমাকে ভুল হচ্ছে বুঝতে পারছি সত্যি লাকি সাধন বৈধব তো বিয়ে করেন সাধন এইটা হবে এই গান করতে আমি কি বলবো গুরুদেব বলল না কিছুটা কি বলতে তুমি ঠিক হয় না যোগাযোগটা হয়ে গেছে তো আমি ওর পর্ব বলে দিলাম বলেছে ফর্মুলা শুনতে ওটা নিমাইদেও জান নিমাইদেও সব বলতে আমি সব জানি তক করছিল ওই আশ্রমে তা বললো না ব্যবসায় ঢুকে গিয়ে নষ্ট করে ফেললো না এতক্ষণ কত উঁচু টুকু উঠে যেত সব থাকতে সব কিছু